গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের স্পিকিং এর অংশ শেষ হওয়ার পরে আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লিসনিং এর অংশ। কোর্সের কোন পর্যায়ে আমরা আছি চলুন একবার একটু চেক করে নিই সবাই। আমরা আমাদের কোর্সের স্পিকিং এর অংশগুলো শেষ করেছি। এখানে আমাদের এডিশনাল একটা বোনাস ক্লাস ছিল, ক্লাস 00 স্পিকিং এর, এবং আমাদের স্পিকিং এর টেস্ট গতদিন হয়ে গেছে, যেটার অ্যাসেসমেন্টটা আমরা সামনে দিয়ে দেবো। আমি অসুস্থ থাকার কারণে দিতে পারিনি। আমি আস্তে আস্তে আপনাদের অ্যাসেসমেন্ট গুলো করে দেবো। আজ থেকে আমাদের শুরু হচ্ছে লিসনিং এর ক্লাস। তো দেখুন আমাদের লিসনিং এর ক্লাসের শিডিউল গুলোতে কি কি আছে। আমরা এই জায়গাতে চলে এসেছি এই মুহূর্তে আমাদের কোর্সের। আমাদের আজকে হবে হচ্ছে লিসনিং এর পার্ট 1 এর গ্যাপ ফিলিং, এবং তারপরের ক্লাসটা হচ্ছে পার্ট 4 এর গ্যাপ ফিলিং। আর এর মধ্যে আমরা আজকের ক্লাস থেকে শুরু করে প্রতিটা ক্লাসে আপনারা স্পিকিং এর ক্লাসগুলোতে যেরকম দেখেছেন যে ক্লাসের শুরুতে আমরা কিন্তু এক্সামিনেশনটা কিভাবে হবে এটা প্রতিদিনই আসলে রিমাইন্ডার দিব সবাইকে। 3 নম্বর লিসনিং এর ক্লাসে আমরা এমসিকিউ করব। 4 নম্বর ক্লাসে করব এমসিকিউ টু অ্যান্সার এরটা। তারপর আমরা পঞ্চম ক্লাসে করব ম্যাপ, এটা লিসনিং এর পার্ট 2 এর একটা প্রশ্ন। আর এ দুটো হচ্ছে পার্ট 3 এবং পার্ট 2 দুই জায়গাতে আসে। আর 6 নম্বর ক্লাসটা হচ্ছে ফ্যাক্টর ম্যাচিং, এটাও পার্ট 2 এবং পার্ট 3 সব জায়গাতে আসে। তো এর মাধ্যমে 6 নম্বর ক্লাসের মধ্যে আমরা আসলে সবগুলো কোশ্চেন টাইপকে কভার করে ফেলবো। দেন আমরা একটা ফুল টেস্ট কিভাবে দিতে হয় লিসনিং এর ওভারঅল, তো এইটার উপরে আমরা একটা সেশন নেব। এটার একটা দরকার আছে, মিডলের যে গ্যাপ গুলোকে কিভাবে আমরা ব্যবহার করব সেই ইনফরমেশন গুলো সহ আমি আপনাদের ফুল প্র্যাকটিস টেস্টটা দেখাবো এই দিনের 7 নম্বর ক্লাসে। তারপর আমরা লিসনিং এর টেস্ট দিয়ে দেবো এবং তারপর আমাদের রিডিং এর অংশগুলো শুরু হয়ে যাবে। তো সবাই আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি। সবাই একবার করে একটু আনমিউট করে দেখেন তো সবার সাউন্ড শুনতে পাচ্ছি কিনা, পরে অনেকে জয়েন করলেন। ক্যান আনমিউট জি ভাই, ইয়োরসেলফ? গুড সাউন্ড ইভিনিং শোনা যাচ্ছে। এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। গুড ইভিনিং, আসসালামু আলাইকুম স্যার। ইভিনিং। স্যার গুড গুড ইভিনিং স্যার। ইভিনিং স্যার। ইভিনিং বিউটিফুল পিপল স্যার এভরিওয়ান। আপনি ভালো আছেন ডাক্তার? আপনাদের সাথে কথা বলতেছি, এইটাই আমার অসুস্থতা অর্ধেক শেষ। হ্যাঁ, জি স্যার, দোয়া করি আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হন। না না, আপনাদের আপনাদের এনার্জি এবং আপনাদের যে এনথুজিয়াজম এই ব্যাচের, সেটা অ্যামেজিং। ইটস রিয়েলি টাচি। আমি খুবই, আমার ভালো লাগতেছে আপনাদের ক্লাস করতে পেরে, আসলে করাতে পেরে। তো স্পিকিং এর আমি আপনাদের কিছু পার্টিসিপেশন দেখতে পাচ্ছিলাম। আপনারা যারা স্পিকিং টেস্টে এখনো জমা দেন নাই তারা একটু দেখবেন, দেখবেন বাকিরা খুব সুন্দর করে অসাধারণ কিছু স্পিকিং ফুল টেস্ট দিয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে টেস্টগুলা। বাকিরা যারা এখনো দেন নাই আপনারা দিয়ে ফেলুন। স্পিকিংটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসে এটাও আমরা দেখবো যে আমাদের কিন্তু আজকে থেকে স্পিকিং মডিউল শেষ, কিন্তু আজকের ক্লাস থেকেও আমরা এই জিনিসটা দেখবো যে প্রতিটা ক্লাসের শুরুতে স্পিকিং এর ওই ব্রেকআউট রুম প্র্যাকটিসটা আমরা কিভাবে চালিয়ে যাব। আজকের আমাদের ক্লাস হচ্ছে লিস্টিং এর পার্ট 1 গ্যাপ ফিলিং এর উপরে। এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসের টার্গেট গুলো সবাই একটু দেখে রাখুন। আজকের ক্লাসে আমরা শুরুতে ব্রেকআউট রুম স্পিকিং এর প্র্যাকটিস করব। আমরা তারপরে লিসনিং এর বেসিক ইনফরমেশন গুলো জানবো, লিসনিং টেস্টের বেসিক। তারপর টেস্টের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি আপনাদেরকে একটু সাজেশন দেব। তারপর আমরা পার্ট 1 গ্যাপ ফিলিং কোশ্চেনের প্র্যাকটিস করব, মানে কি ধরনের প্রশ্ন আসে, স্ট্র্যাটেজিসটা কি, সেগুলো আমরা আলোচনা করব। দেন আমরা কিছু হোমওয়ার্ক পাবো। আজকে আমাদের টার্গেট আসলে এই জিনিসগুলো। তো চলুন উইদাউট ফার্দার এডু আমরা শুরু করে দেই আমাদের প্রথম সেশনে। আজকে স্পিকিং আছে। স্পিকিং এ আমি আপনাদের জন্য কিছু প্রশ্ন এখানে রেখেছি, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে আজকে, কেউ বাদ যাবে না, একটি শিশুও। প্রত্যেককে বলার চেষ্টা করতে হবে, প্রত্যেককে। আপনারা কিন্তু বিভিন্ন গ্রুপে ডিভাইড হবেন। কেউ যদি গ্রুপের বাইরে থাকে তাহলে আজকে তাকে কিন্তু একদম ধরে, এবং কোন গ্রুপে কেউ যদি চুপ করে বসে থাকে তাকে কিন্তু আপনারা চুপ করে বসে থাকতে দেবেন না। যে কি ব্যাপার, আপনারা চুপ করে বসে আছেন কেন, আপনার সমস্যা কি? সো চলুন আমরা দেখি। ডু ইউ নো হাউ টু ড্রাইভ? হাউ ডিড ইউ লার্ন ইট? ওয়াই ডিডন্ট ইউ লার্ন ইট? আপনাদের মধ্যে কে কে ড্রাইভ করতে পারেন এবং লাইসেন্স আছে কার কার? হাত তুলেন তো দেখি। আনমিউট করে বলেন। জি স্যার, আমার আছে আসসালামু আলাইকুম, আমার আছে লাইসেন্স স্যার। সহকারে। এই লাইসেন্স এই আছে, লোকগুলা কিন্তু এই লোকগুলা মোটরসাইকেল কিন্তু ড্রাইভ। বুদ্ধিমানের মতো কাজ করে ফেলছে। বাকিরা সব একটু খেয়াল করুন। আমাদের আমরা যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স করে ফেলা উচিত। বিদেশে গেলে এটা কিন্তু কাজে লাগবে, সো করে ফেলেন। ডু ইউ নো হাউ টু ড্রাইভ? আপনারা কি ড্রাইভিং করতে পারেন কিনা? আপনারা 5 জন বলবেন যে আপনারা পারেন, বাকিরা বলবেন যে আমি পারি না। যারা পারেন তারা কিভাবে শিখছেন, যারা পারেন না তারা কেন শিখেন নাই? দুইটার জন্যই পয়েন্ট একই। কিভাবে আমরা তাহলে একটু দেখি। আপনি বলবেন আমি পারি না, বা বলবেন পারি। কেন পারি? ফার্স্ট অফ অল, আমার অপরচুনিটি ছিল শেখার, তাই আমি পারি।
যারা বলবেন পারি না তারা বলবেন ফার্স্ট অফ অল আই ডিড নট হ্যাভ অপরচুনিটি টু লার্ন, দ্যাটস ওয়াই আই ডোন্ট নো ইট। সেকেন্ডলি, আমার একজন গুড ইনস্ট্রাক্টর ছিল যে শিখেছেন। যে শিখেন নাই, আমার কোনো গুড ইনস্ট্রাক্টরও ছিল না যে আমাকে মোটিভেট করতে পারে। পয়েন্ট একই, দুটা জবাবই কিন্তু দেয়া যাবে। অনেক পয়েন্ট লাগে না স্পিকিং এর জন্য। স্পিকিং এর জন্য আপনাদের হতে হবে স্মার্ট স্মার্ট স্পিকার। খুব ভালো স্পিকারের দরকার নেই, স্মার্ট স্পিকার মানে হচ্ছে ভালো স্পিকার আসলে। কোন কার্স গুলো পপুলার ইন ইউর হোম কান্ট্রি? আপনাদের দেশে কোন ধরনের গাড়িগুলো পপুলার বলেন তো দেখি সবাই। করলা, টয়োটা, Toyota, হোন্ডা, Toyota, Nissan, নোয়া, BMW, Mercedes-Benz, আচ্ছা, স্যার প্রিমিয়াম একটা গাড়ি আছে, ওটা প্রিমিও, মোটামুটি ভালো তাই না? প্রিমিও, প্রিমিয়াম। আচ্ছা, অ্যালিয়ন, প্রিমিও, ওকে। করোলা, model, নোয়া। টয়োটার কি model, জানি একটা আছে, আলু না পটল নামের একটা ব্র্যান্ড। করলা। বেশি ও করলা, করলা, হ্যাঁ। সিভিক, হোন্ডা সিভিক। আচ্ছা, হুন্ডা আছে, এই তো আমরা অনেক কিছু জানি দেখা যাচ্ছে। তো আমরা যদি না জানি আমরা শুধু টয়োটা বলে দিব, টয়োটা বা সেডান কিছু একটা নাম বলে দেন, আর আপনি একদম শিওর না, তারপরে বলবেন আই এম নট শিওর বাট আই থিঙ্ক টাটা ন্যানো, রাইট? যে কোনো একটা বলে দেন। এক্সামিনার তার গুগল করে বের করতে যাবে না যে আসলে এটা পপুলার কিনা। নলেজের টেস্ট না স্পিকিং টেস্ট, আমি আপনাদের বারবার যেটা বলছি, নলেজের টেস্ট না। না, প্রশ্ন হচ্ছে কেন এই গাড়িগুলো পপুলার কেন? প্রাইস, কমফোর্টেবল, স্টাইলিশ। আপনি বলতে পারেন যে ফার্স্ট অফ অল এগুলোর প্রাইস রিজনেবল, মোরওভার এই গাড়িগুলো কমফোর্টেবল, থার্ডলি এটা স্টাইলিশ, রাইট? এতগুলো পয়েন্ট তো বলতে পারবো না, দুইটা পয়েন্ট। ইয়ারলি এক্সপেন্ডিচার অনেক কম থাকে, যে গাড়িগুলোর সেগুলোই মানুষ বেশি নেয়। মাইলেজ, তাই না? মানে ওভারঅল এক্সপেন্স কম পড়ে আর কি, তেলের পিছনে ফিউয়েল কস্ট কম। ফিউয়েল বলবেন না ফুয়েল বলবেন আজকে, বলেন তো দেখি। fuel, কেউ যদি ফুয়েল বলে, সবাই কিন্তু খেয়াল করবেন, ফিউয়েল, আপনাদের কোনো পার্টনার যদি ফুয়েল বলে, আপনার কিন্তু সেটার একটা আপনার খুব বড় একটা দায়িত্ব হচ্ছে এটা, যে আপনি তাকে কারেক্ট করে দেবেন, সুন্দর করে কারেক্ট করে দেবেন। ইজ ড্রাইভিং গুড প্রফেশন ইন ইউর কান্ট্রি? হোয়াট অর ও তার আগে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট টাইপ অফ কার উড ইউ বাই এন্ড ওয়াই? কোন ধরনের গাড়ি কিনবেন আপনারা? বলেন বলেন, পছন্দের গাড়ির নাম বলেন। হোন্ডা সিভিক, হোন্ডা সিভিক, জিএমসি, জিএমসি স্যার, টেসলা কেউ কিনবে না? টেসলা চার্জার স্যার, ডোরস চার্জার। মার্সিডিজ টেসলা কিনবো Range না Rover, তো একটা জিনিস স্যার, ফালতু। ল্যান্ড ক্রুজার, ল্যান্ড ক্রুজার। ল্যাম্বরগিনি ওয়েল ক্রুজার। নট অ্যাভেলেবল ফর বিডি। কোশ্চেন হচ্ছে কেন কিনবেন? কারণ এটার প্রাইস অনেক বেশি, এই জন্য কিনবো। আর আমি তো বাংলাদেশে থাকবো না, এই জন্যই কিনবো। আচ্ছা, শাহরিয়াজ আপনি তো বাংলায় নাই, আপনি স্যার লাক্সারিয়াস, Exactly. লাক্সারিয়াস Luxury. এটা বলা যাবে। লাক্সারিয়াস বলা যাবে, লটস অফ অবশ্যই বলা যাবে। ফ্যাসিলিটিস, লটস অবশ্যই অফ বলা যাবে। ফ্যাসিলিটিস। সীমা বলবেন যে আমার হিরো এটা চালায় আর কি, আমার হিরো আলম, সেও এটা চালায়, তা আমি এটা চালাতে চাই। ওয়েল নোন ব্র্যান্ড। ব্রেক ভালো আছে, হ্যাঁ। ইজ ড্রাইভিং এ গুড প্রফেশন ইন ইউর কান্ট্রি? এটা জবাব আপনারা কি দেবেন? ড্রাইভার হিসেবে Hello? গুড প্রফেশন কিনা আপনাদের? What do you হ্যাঁ think? আব্বা, Yes, পুলিশ of course. নো স্যার। ড্রাইভিংটা গুড প্রফেশন না নাকি? হ্যাঁ, যদি No, sir. হ্যাঁ বলেন নো তাহলে স্যার, বলবেন নো যেটা, স্যার, নো স্যার। আচ্ছা যদি হ্যাঁ বলেন বলবেন এটার আর্নিং ভালো, সিকিউরিটি ভালো, সোশ্যাল স্ট্যাটাস আছে। যদি বলেন না ভালো না, তাহলে বলবেন আর্নিং ভালো না, সিকিউরিটি ভালো নাই, সোশ্যাল স্ট্যাটাস নাই, রাইট? সিম্পল ইজ দ্যাট। সেম পয়েন্ট, বলার অ্যাপ্রোচটা আপনাদের কেমন হবে? 5 নম্বর প্রশ্ন খেয়াল করুন। আর রোড অ্যাক্সিডেন্টস আ কনকারিং ইস্যু ইন ইউর কান্ট্রি? কনকারিং না, কনকারিং আরেকটা শব্দ, এটার মানে হচ্ছে বারবার যেটা ঘটে। আর কনসার্নিং Yes, ইস্যু sir. মানে হচ্ছে উদ্বেগজনক একটা ইস্যু কিনা। রোড অ্যাক্সিডেন্ট কি Yes, প্রচুর sir. ঘটে নাকি ঘটে না? অফ কোর্স, ইয়েস জি স্যার। এটার সাথে যে সাপোর্টিং কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু প্যাচ আছে, স্টুডেন্টরা এই প্রশ্নের জবাব ভুল দেয়। সবাই একটু খেয়াল করুন কেন এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্নে অনেকেই অ্যান্সার ভুল দেয়। স্টুডেন্টরা ভুল দেয় এই কারণে, কারণ তারা মনে করে রোড অ্যাক্সিডেন্ট কেন ঘটে সেটার কারণ জানতে চাচ্ছে। এই প্রশ্ন রোড অ্যাক্সিডেন্ট কেন ঘটে সেটা জানতে চাচ্ছে না। এই প্রশ্নটা কি জানতে চাচ্ছে? কে বলতে পারবে? এই প্রশ্নটা জানতে চাচ্ছে কি? ওয়াই নট মানে কি? ওয়াই, হোয়াট ওয়াই,
এবং কনসার্নিং ইস্যু কিনা? কেন এটা রোড অ্যাক্সিডেন্ট কনসার্নিং ইস্যু কিনা? কনসার্নিং, রোড এটা অ্যাক্সিডেন্ট উদ্বেগের উদ্বেগজনক। বিষয় হ্যাঁ নাকি না। এটা যখন আপনি বলছেন হ্যাঁ এটা উদ্বেগের বিষয় বলে, আপনাকে পয়েন্ট বলতে হবে কেন রোড অ্যাক্সিডেন্ট একটা উদ্বেগজনক বিষয়। রোড অ্যাক্সিডেন্ট একটা উদ্বেগজনক বিষয় কারণ রোড অ্যাক্সিডেন্ট হলে মৃত্যু হার বেশি হয়, হায়ার ফ্যাটালিটি রেট, মৃত্যু হার বেশি। রোড অ্যাক্সিডেন্ট ক্যান কজ সিভিয়ার ড্যামেজ, ইট হ্যাজ হায়ার ফ্যাটালিটি রেট। আর এটা রিকারিং ইনসিডেন্টস, মানে বারবার ঘটে, রাইট? রোড অ্যাক্সিডেন্ট একই জায়গায় দেখা যায়, বারবার ঘটে। রোডের পাশে সাইন বসে যায় যে বিপজ্জনক এলাকা, রাস্তা, মানে একই রাস্তায় বারবার রোড অ্যাক্সিডেন্ট ঘটে। So because it is a recurring incident, it is quite concerning issue in my country. Moreover, it has higher fatality rate. So প্রচুর মানুষজন প্রতি বছর মারা যায় রোড অ্যাক্সিডেন্ট, সেজন্য এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা কনসার্নিং ইস্যু। নাও উইদাউট ফার্দার ডু আমরা এবার হচ্ছে ব্রেকআউট রুমে চলে যাচ্ছি। ব্রেকআউট রুমে যাওয়ার আগে আপনাদের সামনে প্রশ্নটা আছে, আপনারা দেখুন প্রশ্নটার কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আমি আপনাদের ব্রেকআউট রুম রেডি করছি। প্রতি স্যার রুমে ওটা কি 3 জন করে বলছেন, এটা থাকবেন। একটু আবার বলেন তো, ওই যে মৃত্যু হার বেশি, এটা ইংলিশে কি বলছেন? মৃত্যু হার বেশি ইংলিশ হায়ার ফ্যাটালিটি রেট। ইট হ্যাজ হায়ার ফ্যাটালিটি রেট। ইট হ্যাজ স্যার, ফার্টিলিটি আর ফ্যাটালিটি মিক্স আছে স্যার। দুটো মিক্স করলে চলবে না, একটা একটা উল্টা কিন্তু। ফার্টিলিটি মানে হচ্ছে যে জন্ম হার বেশি হবে, আর ফ্যাটালিটি হচ্ছে খতম। স্যার 1 নাম্বার কোশ্চেনটা আরেকটু রিপিট করলে ভালো হয়। রিপিট আরেকবার করা যায় না, বলবেন যে স্যার 1 নম্বর কোশ্চেনটা রিপিট করেন, আরেকবার রিপিট না, তাহলে হচ্ছে ডাবল রিকারেন্স হয়ে যাবে। এনিওয়ে, তো ডু ইউ নো হাউ টু ড্রাইভ? আপনি কি ড্রাইভ করতে পারেন নাকি পারেন না? যদি পারেন, হাউ ডিড ইউ লার্ন ইট? এটা প্রথম প্রশ্ন না, এটা কিন্তু একটা আমাদের প্রশ্ন, কি বলে যেটাকে জেনারেল ইনফরমেশন, হ্যাঁ বা না দিয়ে শেষ করে দিব। এইটা হচ্ছে আপনাদের স্যান্ডউইচ মেথডের প্রশ্ন। হাউ ডিড ইউ লার্ন ইট অথবা ওয়াই ডিডন্ট ইউ লার্ন ইট? শিখি নাই কারণ আমি অপরচুনিটি পাই নাই, আর শিখছি কারণ আমি অপরচুনিটি পেয়েছি, অপরচুনিটি লার্ন। শিখি নাই কারণ আমার গুড ইনস্ট্রাক্টর ছিল না, শিখেছি আমার গুড ইনস্ট্রাক্টর ছিল। এই যা। ওকে, থ্যাংক ইউ। সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, স্যার এই ওয়ার্ড সেন্টেন্সটা কি বলছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফ্যামিলি সাপোর্ট করছিল, তাহলে তো শিখতেই পারতাম না। ব্রেকআউট রুম ওপেন হয়ে গেছে আপনাদের সবার জন্য। জাতি সবাই জয়েন করুন ব্রেকআউট রুমে এক্ষুনি, 30 সেকেন্ড সময়। জয়েন সবাই, এভরিওয়ান, কুইক 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 জয়েন করুন। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। পাই নাই স্যার। পেয়েছেন? চেক করুন, একটি শিশুও বাদ যায়নি। পনেরো জন এখনো বাকি আছেন, জয়েন করুন তাড়াতাড়ি। আটজন বাকি আছেন এখনো, কোনো এক্সকিউজ চলবে না, জয়েন করুন। স্যার আমি কেবল বাসায় ঢুকলাম স্যার। জয়েন করে বসে থাকুন, ওদেরকে বলুন, রুমমেটদেরকে। আচ্ছা আমরা টাইমারটা অফ করছি। হ্যালো এভরিওয়ান, আপনারা এখন আনমিউট করে বলতে পারেন যে স্যার যথেষ্ট সময় পাইনি কথা বলার জন্য। বলেন। ইয়েস স্যার। স্যার পাই নাই, করতে পারিনি আমি। 10 মিনিট দেন আপনার উস্তাদ, 10 মিনিটে হয় অনেক না। সময় পাইছি, আমরা 3 জন করছি স্যার আমরা 3 জন ছিলাম, 3টা কোশ্চেন আনসার আমি দিতে পারছি। এনাফ টাইম। শেষ হয়ে গেছে বলা।
আচ্ছা, minutes I know. we got enough time, sir. 5 No, 4 10 3 minutes 2 1 ওকে। তো এটাকে আমরা কি করব? এই প্রশ্নগুলো কি আপনাদের পছন্দ হয়েছে? এগুলো কি ভালো প্রশ্ন? এগুলো নিয়ে আরো প্র্যাকটিস করতে চান? Driving ভালো Yes, লাগছে জি স্যার, জি স্যার। ইয়েস ইয়েস প্র্যাকটিস মোর এন্ড মোর। আচ্ছা, দিয়ে দিলাম আমি আপনাদের স্পিকিং এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে। এমএ তো চলেছে। আচ্ছা, আর এগুলো তো সব মানে 3 নাম্বার ইয়ার কোশ্চেন না স্যার? সবগুলো না, প্রথমটা হচ্ছে পার্ট 1 এর প্রশ্ন। প্রথমটা না, সবগুলোই। এইটা হচ্ছে পার্ট 3 এর প্রশ্ন ছিল। Part 5, question number 5 এইটাও পার্ট 3 এর প্রশ্ন, এটাও পার্ট 3 এর প্রশ্ন। দুটো 1 আর 3 হচ্ছে পার্ট 1 এর প্রশ্ন। মিক্স করার চেষ্টা করেছিলাম এখানে। জি স্যার, ধন্যবাদ। এনিওয়ে, ওকে, 67 স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের নতুন যুগের পদার্পণের দিবস। আজকে আমাদের লিসনিং ডে। আশা করবো আপনারা সবাই এই সেশনটাতে মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করবেন। আপনারা লিসনিং এর আমার সাথে ফ্রি সেশন করেছিলেন। আপনাদেরকে কোন বই থেকে পড়াইছিলাম আমার মনে নাই। কারো কি মনে আছে? 13 থেকে বলছিলেন একটা। 11 15 থেকে বলছিলেন স্যার। ম্যাথিউ সাইলেন্ট নিয়ে একটা ও 15 স্যার 15 থেকে বলছিলেন। স্যার 15 থেকে, জি স্যার। 16 বা 17 থেকে দেখাই দিই, তাই না? ম্যাথিউ 17 আইল্যান্ডস থেকে বলছিলেন। ম্যাথিউ আইল্যান্ডস, হ্যাঁ ম্যাথিউ আইল্যান্ডস। স্যার আমার আইএলটিএস বুক গুলো এখনো পাইনি। এলটিএস এর বই পাননি কি এখনো? আব্দুল্লাহ মামুন সাহেব নাকি? হ্যাঁ 15 ভাই একটা প্রশ্ন ছিল, মানে অফ টপিক কোশ্চেন করেছিলেন স্যার, একটা অফ টপিক কোশ্চেন ছিল। বলুন, এটা পড়াইছিলাম। বলুন এটা পড়ানো হয়েছে স্যার। ব্যাপারটা হচ্ছে স্যার, আমি একটা ভিডিও রেজিউমে বানিয়েছিলাম ইন ইংলিশ। সো এটা কোনোভাবে কি আপনার কাছে পাঠানোর কোনো ওয়ে আছে চেক করে দেওয়ার জন্য? আপলোড করা যাচ্ছে না গ্রুপে? স্যার ভিডিও রেজিউমে তো আপাতত আপলোড না করি, আমি আগে আপনাকে দেখাই। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা তাহলে আমি দিয়ে দেবো আপনাদেরকে। ইমেল অ্যাড্রেসটাতে মেইল করে দিন। আমি আজকে ক্লাসের পরের অংশে দিয়ে দিচ্ছি একটু পরে। সমস্যা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তাহলে 15 থেকেই একটা করাই, পার্ট 1 যেহেতু করাবো। ওকে, লেটস সি, চলুন আমরা শুরু করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের লিসনিং এর প্রথম ক্লাস। পরে যারা জয়েন করেছেন তাদের জন্য বলছি, আমাদের স্পিকিং এর এই সবুজ ক্লাসগুলো শেষ, এখন হচ্ছে নীলের বাংলাদেশ। আমরা আজকে লিসনিং এর প্রথম ক্লাস করতে যাচ্ছি, পার্ট 1 এর গ্যাপ ফিলিং। পার্ট 1 জিনিসটা কি, গ্যাপ ফিলিং জিনিসটা কি আপনি জিজ্ঞেস করছেন হয়তো। জানার জন্য চোখ রাখুন এই স্ক্রিনে। লিসনিং টেস্ট, আইএলটিএস এক্সামিনেশনে আপনাদের টেস্ট শুরু হবে লিসনিং টেস্ট দিয়ে। ওকে, তো আপনারা টেস্টের দিন যাবেন। যাওয়ার পর আপনারা ধরুন যারা পেপার বেজে দিচ্ছেন, 11টার সময় আপনাদের রিপোর্টিং টাইম হবে। 11টা থেকে আপনাদের ওই যে বিভিন্ন ভাবে চেক টেক করবে যে আপনারা আসল লোক কিনা, ছবি তুলবে ওই জায়গায়। ওইখানে একটু সেজে গুজে যাবেন, কারণ ওই দিন যে ছবিটা তুলবে সেটা আপনাদের আইএলটিএস এর সার্টিফিকেটে যাবে। কিন্তু এটা জানেন তো নাকি, আমরা কিন্তু ছবি আগে থেকে জমা দিব না। ওই দিন যে ছবিটা আপনার তোলা হবে সেটাই কিন্তু জমা হবে, ঠিক ন্যাশনাল আইডি কার্ডের মতো। তো দুটা কাজ করবেন, ভালো করে খাওয়া দাওয়া করে যাবেন, আর দ্বিতীয়ত ছবি ভালো আসবে না তো স্যার? এবং সেজেগুজে যাবেন যেন ছবি ভালো আসে, কারণ আপনার স্কোর ভালো আসলো। ছেলেদের ছবি এমনি ভালো আসে। হ্যাঁ, ছেলেদের ছবি এমনি ভালো আসে। ওকে, বলতে জীবনে না। আচ্ছা, এনিওয়ে, তো এইটা কিন্তু আমার পাসপোর্টের ছবি, বুঝছেন? আচ্ছা, তো যেটা বলছিলাম, লিসনিং এ আপনাদের 11টার সময় রিপোর্টিং হবে, 2 ঘন্টা আপনাদেরকে ওয়েট করাবে। 1টা থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটা শেষ হবে 4টার দিকে। অনেক স্টুডেন্ট ভয়ের কারণে সকালে না খেয়ে চলে যায়, 4টা পর্যন্ত তারা থাকতে গিয়ে মানে একদম প্রেশার লো হয়ে যায়। সো ভালো করে খাওয়া দাওয়া করে সকালবেলা যাবেন 11টার আগে। তো লিসনিং টেস্ট দিয়ে আপনাদের টেস্টটা শুরু হবে। লিসনিং টেস্টের 4টা পার্টে 4টা আলাদা আলাদা কনভারসেশন আপনাদেরকে শোনানো হবে। এই 4 কনভারসেশনের উপর বেস করে প্রত্যেকটাতে 10টা করে 40টা প্রশ্ন আপনাদের সলভ করতে হবে। অডিওগুলো শোনানো হবে একবার করে।
একবার অডিও শুনিয়ে আপনাদের অ্যান্সার দিতে হবে। পেপার বেসে যারা পরীক্ষা দেবেন, পরীক্ষার শেষে আপনারা অ্যান্সার ট্রান্সফার করার জন্য 10 মিনিট সময় পাবেন। তাতে আপনাদের পুরো পরীক্ষাটা লাগলো হচ্ছে 30 মিনিট টেস্ট, 10 মিনিট এক্সট্রা টাইম, তো 40 মিনিট। যারা কম্পিউটার বেসে দেবেন তাদেরকে এক্সট্রা কোনো টাইম দেওয়া হবে না অ্যান্সার ট্রান্সফারের জন্য, কারণ তাদেরকে ওভারঅল 40 মিনিট সময় দেওয়া হবে। 40 মিনিটের আপনি যত আগে টেস্ট শেষ করতে পারেন আপনার তত বেশি সময় আসলে অ্যান্সার ট্রান্সফারের জন্য। ব্যাপারটা অনেকটা এরকম। সো আপনার যদি 35 মিনিট লাগে তাহলে আপনি 5 মিনিট সময় পাচ্ছেন অ্যান্সার শেষ করার জন্য। আপনার যদি 28 মিনিটে শেষ হয়ে যায় তাহলে আপনি 12 মিনিট সময় পাচ্ছেন অ্যান্সার ট্রান্সফারের জন্য, একটু ফ্লেক্সিবল। টেস্ট অ্যারেঞ্জমেন্ট বললাম তো 4টা পার্টে পরীক্ষা হবে। পার্ট 1-এ 2জন স্পিকার কথা বলবে, এটাকে ডায়ালগ বলে। পার্ট 2-তে একজন স্পিকার বকবক করবে। পার্ট 3-তে 2 থেকে 3জন কথা বলতে পারে। পার্ট 4-এ একজন কথা বলবে। সব সময় এইভাবে আসবে, একদম এইভাবে। 15 থেকে বা তারও আগে থেকে আপনারা যদি একদম লেটেস্ট 18 পর্যন্ত সবগুলো বই চেক করেন, যারা যারা পরীক্ষা দিচ্ছে সবাই এই জিনিস ফেস করছে। আগামীতে এটা চেঞ্জ হওয়ার কোনো আপাতত কোনো রিজন নাই। মার্চের দিকে গিয়ে চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে এত বড় কোনো চেঞ্জ হবে না। মার্চে আইএলটিএস পরীক্ষার একটা চেঞ্জ আসতে যাচ্ছে, তো কারো পরীক্ষা যদি মার্চ ক্রস করে যায় তখন আবার আপনাদের কাছে আমার সাথে কথা বলে নিতে হবে, কারণ মার্চে কিছু সিগনিফিকেন্ট চেঞ্জ আসতে যাচ্ছে। আইএলটিএস টেস্টের রিডিং রাইটিং এ বিশেষ করে চেঞ্জ আসবে। সো মার্চ ক্রস করে গেলে আমি আপনাদের যে টেকনিক গুলো শেখাচ্ছি তার অনেকগুলো ইনভ্যালিড হয়ে যেতে পারে। মার্চের পরে যদি পরীক্ষা দিতে হয় কারো, আমার সাথে একটু কনভারসেশন করে নেবেন যে স্যার লেটেস্ট চেঞ্জে কোনো বড়সড় পরিবর্তন এসেছে কিনা। এনিওয়ে, লিসনিং এ এখন পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি একদম কনফার্ম বইতে বলা যেতে পারে এই টেস্ট অ্যারেঞ্জমেন্টে আপনাদের পরীক্ষাটা আসবে। লিসনিং টেস্ট 2020-এর পরে কিছুটা চেঞ্জ হয়েছে। লিসনিং টেস্ট আপনি 15 থেকে 18 পর্যন্ত যেরকম টেস্ট দেখতে পাবেন, দেখবেন যে 15-র আগের বইগুলোতে টেস্ট একটু ডিফারেন্ট। আগের বইগুলোতে এক্সাম্পল দেখা যায়, 15 থেকে তার পরবর্তী বইগুলোতে আপনি দেখবেন যে লিসনিং এ কোনো এক্সাম্পল দেয়া নেই। প্রিভিয়াসলি আগের বইগুলোতে সেকশন বলা হতো, এখন যেটাকে পার্ট বলা হয়। আর এখন 60 সেকেন্ডস থাকতে পারে আমাদের পার্ট 1 এবং পার্ট 4-এর লিসনিং পার্টের পরে রিভিউ করার জন্য, মানে যে অ্যান্সার গুলো আপনি দিলেন সেগুলোকে রিভিউ করার জন্য আপনাকে 1 মিনিট পর্যন্ত সময় দেওয়া হতে পারে। আগে প্রিভিয়াসলি এটাতে 30 সেকেন্ড সময় দিত, এখন 1 মিনিটও সময় দিতে পারে। এইটা অ্যাকচুয়ালি আমাদের টেকনিকের জন্য ইম্পর্টেন্ট। আমরা পরের ক্লাসগুলোতে এটা নিয়ে কথা বলবো, আজকের ক্লাসের জন্য এটা ইম্পর্টেন্ট না। আমরা পরের ক্লাসে দেখবো যে এই রিভিউ টাইমটা কেউ আমরা আসলে কাজে লাগাতে পারবো ইফ ইউ ওয়ান্ট। তো এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনটা একটু দেখে রাখেন, এখানে আপনাদের কিছু কনফিউশন থাকতে পারে, আস্তে আস্তে এগুলা চলে যাবে। আমরা চলুন শুরু করে দিই। তো নাও আমরা আজকে যেটার উপরে সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্ট 1। এই মুহূর্তে প্রশ্ন করার দরকার নেই, জাস্ট বেয়ার করুন। আপনাদের কিছু প্রশ্ন আছে, আমি জানি কিগুলো কোনগুলো আসবে, আমি আস্তে আস্তে সেগুলোর আমার স্পিচের ভেতরে এগুলোর কিছু কিছু জব চলে আসবে। পরবর্তীতে আপনারা আবার প্রশ্ন করেন, আপাতত একটু জাস্ট আমার মনোলগটাকে খেয়াল করুন। তো এটা হচ্ছে আমাদের লিসনিং টেস্টের বেসিক। আজকে আমরা একটা প্রথমত লিসনিং টেস্টকে দেখি। আমি আপনাদের সামনে যে বইটা এনেছি সেটা হচ্ছে কেমব্রিজ 15। আমার কাছে 15, 16, 17 তিনটে আছে। যেহেতু আপনাদের ফ্রি সেশন যখন করাচ্ছিলাম আমি 15-এর এই অংশটা করিয়েছিলাম, তাই আমি 15টাকেই একটু করিয়ে দিচ্ছি যেন এটা আপনাদের শেষ হয়ে যায়, অন্যান্য বইগুলো থেকে ফ্রেশ আপনারা প্র্যাকটিস শুরু করতে পারেন। তো এখানে আমরা যদি একটা টেস্টকে দেখি, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা কি করতে যাচ্ছি এই মুহূর্তে। আমাদের সামনে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে লিসনিং প্র্যাকটিস কেমব্রিজ, এবং এটার একটা মজার জিনিস হচ্ছে একাডেমিক জেনারেল ট্রেনিং। আপনাদের কাছে যে বইটাই থাকুক না কেন সব বই লিসনিং একই রকম আসবে। আসলে কেমব্রিজ 15 টেস্ট 1-এ আসুন। লিসনিং আসুন, টেস্ট 1-এর লিসনিং এ। তো আপনাদের একাডেমিক জেনারেল ট্রেনিং যে বই আছে কেমব্রিজ 15 বইটা খুলুন, টেস্ট 1-এ আসুন, লিসনিং পার্টটাতে আসুন। দেখুন কি দেখতে পাচ্ছেন, আপনারা সবাই এই জিনিসটা দেখতে পাবেন। একাডেমিকদের পেজ নাম্বারটা একটু কম বেশি হতে পারে, 10 আছে আমার এখানে, আপনাদের সাথে 10 আছে কিনা আই এম রিয়েলি নট শিওর, বাট আপনারা টেস্ট 1-এ আসুন।
টেস্ট ওয়ানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নটা এইভাবে দেওয়া আছে। আমরা প্রথমে পুরো টেস্ট আগে একবার দেখি। টেস্ট ওয়ান পার্ট ওয়ান, বলেছি না 4টা পার্ট থাকবে, কোশ্চেন 1 to 10 শেষ এখানে। পার্ট টু কোশ্চেন 11 to 20, 2টা সেট কোশ্চেন, এখানে এক ধরনের কোশ্চেন না, এখানে এসে শেষ, 12 পেজে এসে শেষ, এই যে 20 নম্বরে। পার্ট থ্রি 21 to 26, এখানে আসলে 21 to 30, 21 to 26 পর্যন্ত এক ধরনের প্রশ্ন, এটা বলে ফ্যাক্টর ম্যাচিং, আমরা সামনে একটা এটার উপর ক্লাস আছে। তারপরে আরো 2 ধরনের প্রশ্ন আছে। 30 শেষ। পার্ট ফোর গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আবার শেষ। তারপর রিডিংটা শুরু হচ্ছে। তাহলে দেখুন আপনারা লিসনিংটা মোটামুটি বুঝতে পারলেন কিনা, টেস্টটা দেখতে কেমন হবে। এই সবগুলো পার্ট আপনাদেরকে শুনে শুনে অ্যান্সার দিতে হবে। ওরা এগুলোর উপর আপনাকে প্রথমে পড়ার জন্য সময় দেবে প্রশ্নগুলো, তারপর বক বক শুরু করবে। ওদের বক বক শুনে এই জায়গার ফাঁকা জায়গাগুলোতে কি বসবে বা এই এই মাল্টিপল চয়েসে কোনটা অ্যান্সার হবে আপনাকে শুনে বের করতে হবে। এইটা হচ্ছে আপনার লিসনিং টেস্ট। ওকে, নাও আজকে আমরা টার্গেট করতে যাচ্ছি পার্ট ওয়ান এর উপরে। টুডে উই উইল সলভ দ্য পার্ট ওয়ান টাইপ অফ কোশ্চেন। পার্ট ওয়ান টাইপের কোশ্চেনে আমরা কি কি দেখতে পাচ্ছি এগুলোকে আমরা একটু দেখব। পার্ট ওয়ান টাইপের প্রশ্নে কি ধরনের প্রশ্ন আসে সেটা দেখার জন্য শুরুতে আমরা এই ইনস্ট্রাকশন লাইনটাকে আমরা খেয়াল করব, তারপর আমরা প্রশ্নগুলোকে দেখব। ঠিক আছে, প্রশ্নগুলো আমরা সলভ করব। আসলে আমরা এটা নিয়ে দেখতে যাচ্ছি। আমি একটু পুরো প্রশ্নটাকে কপি করছি। ওকে, এটা হচ্ছে আমার পুরো প্রশ্নটা। ওকে, এটা আমাদের সলভ করতে হবে। নাও হাউ টু ডু দ্যাট, চলুন আমরা এটা নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ধরনের প্রশ্নকে কিভাবে সলভ করতে হয়। আমি এখানে যে স্যাম্পল যেটা দেখাচ্ছি স্ক্রিনে, সেটা কেমব্রিজ 70 টেস্ট ওয়ানের পার্ট ওয়ান, কিন্তু আমরা সলভ করব কেমব্রিজ 15 থেকে একই সাথে। তাহলে আমরা দুটোর মধ্যে একটু কম্পেয়ার করতে পারবো যে 17 এবং 15 একই ধরনের প্রশ্ন আছে কিনা। প্রথমে আমরা খেয়াল করব ইনস্ট্রাকশনটা কি বলছে। 17 টেস্ট ওয়ানের পার্ট ওয়ানে ইনস্ট্রাকশন বলেছিল কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট ওয়ান ওয়ার্ড এন অর এ নাম্বার ফর ইচ অ্যান্সার। এখানে আমাদের কি আছে, এখানেও দেখুন তাই আছে, কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট ওয়ান ওয়ার্ড এন অর এ নাম্বার ফর ইচ অ্যান্সার। তার মানে পার্ট ওয়ানের জন্য এই প্রশ্নটাই আসলে হচ্ছে কমন। লিসনিং টেস্টের পার্ট ওয়ানে এই একটা কোশ্চেন টাইপই বর্তমানে আসে, সেটা হচ্ছে কমপ্লিট দ্য নোটস। তো কমপ্লিট দ্য নোটস বিলো টাইপের প্রশ্নটার আরেকটা নাম হচ্ছে গ্যাপ ফিলিং। এই কোশ্চেন টাইপটার নাম হচ্ছে কি গ্যাপ ফিলিং, রাইট? গ্যাপ ফিলিং আরো কয়েকভাবে আসতে পারে, যেমন আরেকটা গ্যাপ ফিলিং কে আমরা যদি দেখি, এই যে এখানে দেখুন আরেকটা গ্যাপ ফিলিং আছে, এটাও পার্ট টু তে আরেকটা গ্যাপ ফিলিং এসেছে, এটাও এক ধরনের গ্যাপ ফিলিং, কারণ এখানে শব্দ বসাতে হবে, তাই না? পার্ট ফোরেও একটা গ্যাপ ফিলিং আছে, এই যে এটাও একটা গ্যাপ ফিলিং। আমাদের আজকের ফোকাস শুধুমাত্র পার্ট ওয়ানের গ্যাপ ফিলিং কে নিয়ে, পার্ট ওয়ানের গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন, এটা হচ্ছে কোশ্চেন টাইপ, সবাই একটু খেয়াল করুন। এবার আমরা একটু আজকে আলোচনা করব এই ধরনের প্রশ্নকে সলভ কিভাবে করতে হবে। আমি 4টা স্টেপ আপনাদেরকে দেখাবো, যে 4 স্টেপ ফলো করে আমরা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নকে সলভ করব। স্টেপ 1, রিমেম্বার টু নোটিস হাউ মেনি ওয়ার্ডস আর অ্যালাউড টু বি রিটেন। প্রথমেই খেয়াল করবেন কয়টা ওয়ার্ড লেখা যাবে, কতগুলো ওয়ার্ড লেখা যাবে, এটা আপনাদের প্রথমেই খেয়াল করতে হবে। হাউ মেনি ওয়ার্ডস আর উইল বি অ্যালাউড। এখানে আজকে লেখা আছে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, রাইট? আজকে এটা লেখা আছে। আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটা ফোন রিসিভ করতেছি, খুবই ইম্পর্টেন্ট ফোন, বাসা থেকে এসেছে। 30 সেকেন্ড, আমি জাস্ট ফোনটা রিসিভ করছি। ওকে, আবার ব্যাক করলাম। যাও,
তো প্রথমে আমরা খেয়াল করব কতগুলো ওয়ার্ড লেখা যাবে। ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। নাও যদি এই কথাটা লেখা থাকে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, সেক্ষেত্রে আপনারা সবাই একটু খেয়াল করুন নিচের যে অ্যান্সারের অপশনস গুলো আছে। ধরুন আমি 4 ভাবে 1000 টাকাকে লিখতে পারি, রাইট? এই 4 ভাবে এর মধ্যে কোন কোনগুলো আসলে আমাদের আজকের ইনস্ট্রাকশন অনুযায়ী ভ্যালিড অ্যান্সার। আমি আপনাদের চ্যাট বক্সটা ওপেন করছি, 30 সেকেন্ডের মধ্যে আপনারা একটু লিখে দেখান তো এ বি সি নাকি ডি, কোনটা আমাদের জন্য ভ্যালিড অ্যান্সার। বুঝতে পেরেছেন সবাই? ইনস্ট্রাকশনটা কি? ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার লেখা যাবে। তো এই ইনস্ট্রাকশন অনুযায়ী, রাইট, এই ইনস্ট্রাকশনটা অনুযায়ী এই 4টা সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে কোনটা ভ্যালিড, যেটা এখন আপনারা লিখবেন। ইনস্ট্রাকশন এটা, আর ইনফরমেশন হচ্ছে এই 4টা। আপনারা এবিসিডি লিখলেই চলবে চ্যাট বক্সে। আপনাদের চ্যাট বক্সটা ওপেন হয়েছে 30 সেকেন্ডের জন্য। সবাই একটু লিখে আমাকে জানান কোনটা কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে। ওকে, সবাই লিখে দেখা। ভেরি গুড, খুব সুন্দর করে লিখছে সবাই। আচ্ছা, ঠিক আছে, আমাদের টাইম শেষ, আমরা চ্যাট বক্সটা অফ করছি। কারেক্ট অ্যান্সার বলেছে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার। এই কথাটাকে আমাদের দুই ভাবে বুঝতে হবে। এখানে আসলে দুটো কথা লেখা আছে। কি কথা লেখা আছে? লেখা আছে ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার প্লাস ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার। না, এখন প্রশ্ন হচ্ছে নিচের ক্রাইটেরিয়া গুলোর মধ্যে কোন কোনগুলো এই দুটো ক্রাইটেরিয়া যে কোনো একটাকে অন্তত ফলো করছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ফলো করছে অ্যাটলিস্ট, এটা তো বটেই, এটা একটা নাম্বার ডি, এবং এটাও ফলো করছে। এখানেও একটা নাম্বার আছে, ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার আছে, আর এখানে আছে ওয়ান অর এ নাম্বার, মানে শুধু একটা নাম্বার আছে। আর এ আর বি এখানে হচ্ছে দুটো ওয়ার্ড আছে, আর এখানে 3টা ওয়ার্ড আছে। এই দুটো কারণে এ আর বি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এবং ডি, কারণ এই দুটোই আসলে ওয়ান ওয়ার্ড এন্ড এ নাম্বার অথবা ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার এই ক্রাইটেরিয়ার সাথে মিলতেছে। প্রথম স্টেপ আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে কয়টা ওয়ার্ড লেখা যাবে। না, একটা জিনিস মনে রাখবেন, আজকে এখানে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার লেখা আছে, তার মানে এই না এটা একদম ম্যান্ডেটরি। এখানে কিন্তু অন্য কথাও লেখা থাকতে পারে, 3 ওয়ার্ডস 2 ওয়ার্ডসও লেখা থাকতে পারে। তো এই জিনিসটা প্রথমে সবাই একটু খেয়াল রাখেন, যে এই জায়গায় আপনারা খেয়াল করবেন হাউ মেনি ওয়ার্ডস আর অ্যালাউড। নট অলওয়েজ you will asked to write one word or a number. এখানে 2 ওয়ার্ড 3 ওয়ার্ড পর্যন্ত থাকতে পারে। তো সবসময় এই জায়গাটা খেয়াল করবেন আগে যে কয়টা ওয়ার্ড আসলে লেখা যাবে, এই ইনস্ট্রাকশনটা আগে খেয়াল করে নেবেন। না, এটা আমাদের স্টেপ 1। স্টেপ 1-এ আমরা খেয়াল করব কয়টা ওয়ার্ড লেখা যাবে। আজকে লেখা আছে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার। দেন এরপরের স্টেপটা হচ্ছে স্টেপ 2 এবং 3। 2 এবং 3 একসাথে আমরা চলুন দেখি। স্টেপ 2 এবং 3টা বোঝাটা একটু ঝামেলার, এখানে আপনাদের একটু মনোযোগ দিতে হবে। সবাই একটু খেয়াল করুন। স্টেপ 2-তে আমরা কিন্তু আলোচনা করছি কি নিয়ে এখনো? গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন নিয়ে। কোয়েশ্চেন উইল ফলো সিকোয়েন্স বাট দ্য স্টেটমেন্ট মে নট। এই কথাটার মানে কি? এই কথাটার মানে প্রথমে প্রশ্নটা দিয়ে বোঝায়। এখানে দুটো প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? এখানে একটা প্রশ্ন হচ্ছে 1 আর একটা প্রশ্ন হচ্ছে 2। এই দুটো হচ্ছে আমাদের দুটো প্রশ্ন। ওরা যখন কথা বলছে তখন এই প্রশ্নটার জবাব ওরা আগে দিবে একের, তারপরে 2-এর অ্যান্সার দিবে। কখনোই 2-এর অ্যান্সার 1-এর আগে দেবে না। এটা 40টা প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য। 1 থেকে 40 পর্যন্ত ওরা এই সিরিয়াল মেনটেন করে অ্যান্সার দেবে লিসনিং এর ক্ষেত্রে। তো এই জিনিসটা আমি এখানে বলেছি যে কোয়েশ্চেন উইল ফলো সিকোয়েন্স। সবাই বুঝতে পেরেছেন আশা করি। কিন্তু
স্টেটমেন্ট মে নট, এটার মানে হচ্ছে, খেয়াল করুন সবাই, এখানে লেখা আছে নেম অফ দ্য এজেন্ট বেকি সামথিং, কিন্তু ওরা বলার সময় ধরুন বেকির পরে বেকি খান, বেকি আহমেদ হচ্ছে এই প্রশ্নটার জবাব, তাহলে অ্যান্সার হচ্ছে আহমেদ এখানে। কিন্তু বলার সময় ওরা নেম অফ দ্য এজেন্ট বেকি আহমেদ এভাবে না বলে বলতে পারে বেকি আহমেদ ইজ দ্য নেম অফ দ্য এজেন্ট। মানে এই কথাটুকু ওরা এই বেকি আহমেদের পরে উল্লেখ করতে পারে। এটাকে আমি বলছি স্টেটমেন্ট সিকোয়েন্স ফলো নাও করতে পারে। এটার জন্য আমাদের আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে, যে আমরা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার, যে এখানে আমরা কিন্তু আগে ওরা নেম অফ দ্য এজেন্ট বলে অ্যান্সার বলবে তা না, আমরা রেডি। হ্যাঁ, শুরুতে ওরা বেকি আহমেদ বা বেকির পরে কিছু একটা বলে ফেলতে পারে, তারপর বলতে পারে দ্যাট ওয়াজ দ্য নেম অফ দি এজেন্ট। এটাকে আমি বলছি কোয়েশ্চেন উইল ফলো সিকোয়েন্স বাট দ্য স্টেটমেন্ট মে নট। এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকাটা দরকার। এটা স্টেপ 2। স্টেপ 3 হচ্ছে while reading the question, যখন আপনি প্রথম আপনাদেরকে প্রশ্ন পড়ার জন্য ওরা সময় দিবে, ওরা বলবে এখন আপনারা প্রশ্নটা পড়ুন। যখন প্রশ্ন পড়ছি দুইটা জিনিসকে খেয়াল করব। কোন দুটো জিনিস? হাতে যদি আপনাদের সামনে যদি বই থাকে, কাগজ কলম থাকে, শব্দ দুটোকে লিখে রাখেন। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটা আলোচনা করব, বাট শব্দ দুটোকে মনে রাখার চেষ্টা করুন। মাইলস্টোনস এবং ল্যান্ডমার্ক, এই দুটো শব্দকে খেয়াল করুন। মাইলস্টোন এবং ল্যান্ডমার্ককে খেয়াল করার চেষ্টা করবেন যখন ওরা আপনাকে পড়তে দিয়েছে প্রশ্নটা। মাইলস্টোন এবং ল্যান্ডমার্ক জিনিসটা কি? মাইলস্টোন হচ্ছে প্রশ্নের ভিতরে যদি কোনো হেডলাইন থাকে, কোনো সাব হেডলাইন থাকে, এমন কোনো স্টেটমেন্ট থাকে যেটার সাথে কোনো প্রশ্ন নাই, ওই ইনফরমেশন গুলো বা স্টেটমেন্ট গুলো হচ্ছে আমাদের মাইলস্টোন। এগুলোকে ভালো করে পড়তে হবে এবং মার্কও করতে হবে। ল্যান্ডমার্ক হচ্ছে প্রশ্নের ভিতরে থাকা কোনো প্রপার নাউন, ডেটা, হ্যাঁ, ডেট বা ইয়ার, প্রশ্নের ভিতরে কোনো নাম, সাল, এরকম শব্দ যেটা প্রশ্নের ভিতরে, সেটা ল্যান্ডমার্ক। না, মাইলস্টোন আর ল্যান্ডমার্কের কাজ কি? প্রথমত চিন্তা করেন মাইলস্টোন জিনিসটা কি। মাইলস্টোন মানে হচ্ছে মাইল ফলক। মাইল ফলক আমাদের কি করে বলেন তো দেখি, কে বলতে পারবে মাইল ফলক কোন কাজে লাগে? স্যার মাইল গুলোকে গণনা করার জন্য, মানে কয় মাইল হলো, কয় মাইল রাস্তার হলো? বা কাজে ডিরেকশনের জন্য। কতটুকু আপনি ধরেন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, যাওয়ার পথে চিটাগাং এখনো কত দূরে আছে এটা আপনি বুঝতে পারবেন মাইল ফলকের দিকে তাকালে, বা মাইল ফলকের উল্টা দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আপনি ঢাকা থেকে কত দূরে এসেছেন। রাইট নাও, লিসনিং এর ক্ষেত্রে একটা ঝামেলা বা একটা রিস্কের কথা আপনাদের সাথে বলি। ধরেন আপনি এটা শুনতেছেন, ঠিক আছে, আপনি 1 নম্বর অ্যান্সার জন্য খুঁজতেছেন, রাইট, তারপর 2 নম্বর অ্যান্সার খুঁজবেন, 3 নম্বর অ্যান্সার পড়বেন, আপনি এগুলো পড়ে রাখছেন, ওরা কথা বলা শুরু করছে, আপনি একের জন্য ওয়েট করতেছেন, আপনি একটু অন্যমনস্ক ছিলেন, 1 নম্বরটা মিস হয়ে গেছে, আপনি জানেন না, আপনি এখনো একের জন্য ওয়েট করতেছেন, ওরা এদিকে 2, 3, 4, 5-এ চলে যাচ্ছে, আপনি এখনো কোথায় আছেন? একেই আটকে আছেন। যেহেতু আপনি খেয়ালই করেন নাই যে একের অ্যান্সার ওরা বলে নাই, আপনার আসলে সবগুলো অ্যান্সারই মিস হওয়ার একটা চান্স আছে। সত্যি কিনা? রাইট, মিস হওয়ার চান্স আছে। এটাকে এড়াবো কিভাবে? এটাকে এড়াবোই আমরা হচ্ছে মাইলস্টোনস কে ইউজ করে। যদি আমরা দেখি এখানে কোনো আমাদের কি আছে, নাম আছে, হেডলাইন আছে, রাইট, এই যে এটা একটা হেডলাইন, তারপরে কিছু ইনফরমেশন আছে, এই যে দেখুন ইনফরমেশন স্টেটমেন্ট, যেটার মধ্যে কোনো কি নাই, প্রশ্ন নাই। আরেকটা ইনফরমেশন আছে, এইটা কোনো প্রশ্ন নাই, রাইট, এটা আরেকটা সাব হেডলাইন, এটা আরেকটা স্টেটমেন্ট উইদাউট কোয়েশ্চেন। এগুলো আপনাদের কি কাজে লাগবে খেয়াল করুন। যখন আপনি শুনতেছেন যে ওরা বলছে অ্যাড্রেস অফ দ্য এজেন্সি 497 ইস্ট সাইড ডকল্যান্ডস, এটা আপনার প্রশ্ন না, কিন্তু যেই মাত্র এটা বললো আপনি কিন্তু এখন রেডি যে এখনই ওরা এজেন্টের নাম বলবে, মানে আমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার দিবে। আবার আপনি 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কোনো কারণে মিস করছেন, হইতেই পারে,
কিন্তু যেই মাত্র আপনি শুনলেন যে ফোন নাম্বারটা বলতেছে 07866, আপনি বুঝবেন একের অ্যান্সার চলে গেছে, সামনে কে আছে, সামনে আছে দুইয়ের অ্যান্সার। একই কথা প্রযোজ্য এই লাইনটা তো। সো এই মাইলস্টোনস গুলো আপনার আসলে ক্যাজুয়ালিটি মিনিমাইজ করবে, মানে আপনার যদি ক্ষয়ক্ষতি হয়ও ক্ষয়ক্ষতি কমাবে। একটা কোশ্চেন অ্যান্সার মিস হয়ে গেলেও মাইলস্টোনস কে ইউজ করে আপনি আবার ট্র্যাকে চলে আসতে পারবেন। এই জন্য এই মাইলস্টোনস গুলোকে আমাদের খেয়াল করতে হবে খুবই জরুরি ভাবে, এবং মার্কও করতে হবে। সো আপনারা আপনাদের যে বইটা আছে সবাই একটু বইটার ভিতরে বের করুন, এই যে একটু এই জায়গাগুলোতে একটু মাইলস্টোনস লিখে ফেলুন। এটা একটা মাইলস্টোন, এইটা একটা মাইলস্টোন, রাইট? এগুলো হচ্ছে এক একটা মাইলস্টোনস। একটু মার্ক করে ফেলেন জিনিসটা, যে এটার নাম হচ্ছে মাইলস্টোনস। মাইলস্টোনস আমরা পড়বো। মাইলস্টোনস আমরা কেন পড়বো? কারণ মাইলস্টোনস আমাদেরকে হেল্প করবে এই মুহূর্তে সামনে কোন প্রশ্নটা আছে বা কোন প্রশ্নটা আমি মিস করে গেলাম সেটা বোঝার জন্য। তাহলে একটা দুটো প্রশ্ন মিস হলেও আপনি আবার রাইট ট্র্যাকে ফেরত আসতে পারবেন। লিসনিং এ 7 পাওয়ার জন্য আমাদেরকে 30টা কারেক্ট অ্যান্সার করতে হবে, কোনো মাইনাস মার্কিং নাই। মানে 40-এর ভিতরে 10টা যদি আপনার মিসও হয়, কোনোভাবে 30টা যদি কারেক্ট হয় আপনার 7 চলে আসবে, রাইট? তো এরকম একটা দুটো তো মিস হইতে পারে, মিস হলেও আমাদের কিন্তু ভেঙে পড়া যাবে না। ভেঙে না পড়ে আমরা খেয়াল রাখবো যে বাকি অ্যান্সার গুলো আমাদের যেন ঠিকঠাক মতো হয়, তাহলেও আমরা কিন্তু খুব সুন্দর একটা স্কোর করে ফেলতে পারবো। না, আমরা কি করলাম? 3 নম্বর স্টেপে আমরা মাইলস্টোনস গুলোকে খেয়াল করলাম, রাইট? মাইলস্টোনস খেয়াল করার পরে এরপরে আমরা একটু দেখি এই ধরনের প্রশ্নকে কিভাবে আমরা করব। সো মাইলস্টোনস আমরা দেখলাম মাত্রই। আমি আপনাদেরকে বলবো একটু একটু কেমব্রিজ 15-এ আপনারা বইটাতে একটু মার্ক করে ফেলুন। ব্যাংক সাইট রিক্রুটমেন্ট এজেন্সি, অ্যাড্রেস অফ দ্য এজেন্সি, ফোন নাম্বার, টাইপ অফ টিপিক্যাল জবস, ক্লারিক্যাল, এগুলো হচ্ছে মাইলস্টোনস। আরো কি মাইলস্টোন আছে? এই যে রেজিস্ট্রেশন প্রসেসটা একটা মাইলস্টোন। এগুলো আমাদের যখন সময় দিবে একটু পর আমরা দেখবো যে এগুলোকে মার্ক করতে পারছি কিনা আমরা সময় মতো। আপাতত একটু মাইলস্টোন পর্যন্ত খেয়াল রাখুন। ল্যান্ডমার্ক আরেকটা কথা ছিল। ল্যান্ডমার্ক মানে হচ্ছে প্রশ্নের ভিতরে কোনো নাউন, প্রপার নাউন, ডেট, ইয়ার, এগুলো যদি থাকে, যেগুলোর সিনোনিম হয় না, তারাই হচ্ছে ল্যান্ডমার্ক। যেমন এই প্রশ্নটার ভিতরে এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। নেম অফ দ্য এজেন্ট বেকি সামথিং। বেকি হচ্ছে আমাদের জন্য একটা ল্যান্ডমার্ক, কারণ বেকির পরে ওরা কি বলছে সেটা আমাদেরকে শুনতে হবে। বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ, এখানে আমাদের কোনো ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছি না, কোনো নাম টাম সাল কিছু নাই এখানে, সো এখানে ল্যান্ডমার্ক নাই, আমরা এটাকে বরঞ্চ বাদ দিই। আর গুড স্কিলস, স্কিলস একটা ল্যান্ডমার্ক হতে পারে। জবস আর ইউজুয়ালি, এই যে পার আওয়ার, এগুলো হচ্ছে ল্যান্ডমার্ক। তো প্রশ্নের ল্যান্ডমার্ক আছে কিনা আমরা একটু মার্ক করব, বাট আদারওয়াইজ আমরা স্টেটমেন্ট গুলোকে খেয়াল করব। এগুলোর নাম হচ্ছে ল্যান্ডমার্ক। মাইলস্টোনস এবং ল্যান্ডমার্ক গুলোকে একটু মার্ক করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নের অ্যান্সারটা কোথায় কোথায় আসতেছে। এই পর্যন্ত দেখুন সবাই বুঝতে পেরেছেন কিনা। ওকে, এরপর আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করার ক্ষেত্রে। ফোর্থ স্টেপ, ফাইনাল স্টেপ, যেটা ফাইনাল স্টেপটা আমাদের একটু বোঝার দরকার আছে, সবাই একটু খেয়াল করুন। ফাইনাল স্টেপটা হচ্ছে আমাদের যখন আমরা প্রশ্নটা পড়ছি, রাইট? এতক্ষণ পর্যন্ত আমরা মাইলস্টোন পড়লাম, আশেপাশের ওয়ার্ড গুলো দেখলাম, কিন্তু এবার আমাদেরকে তো গ্যাপের অ্যান্সারটা বের করতে হবে, তাই না? গ্যাপটাকেও আমাদের পড়তে হবে। যখন আপনি গ্যাপটা পড়ছেন, গ্যাপটা পড়ার সময় গ্যাপের আগের পরের ওয়ার্ডস গুলোকে ভালো করে খেয়াল করুন এবং অনুমান করার চেষ্টা করুন। অ্যান্টিসিপেট বলে জিনিসটাকে, অনুমান করার চেষ্টা করুন গ্যাপের যে শব্দটা বসবে সেটার ব্যাপারে এই 4টা তথ্য আপনি ভাবতে পারছেন কিনা। স্যার, এতগুলো কথা ভাবার কি সময় পাবো? অভ্যাসে চলে আসবে। খুব কমন কিছু প্রশ্ন একদম অভ্যাসে চলে আসবে, এরপর থেকে গ্যাপের দিকে তাকালেই আপনার মাথায় এভাবে চলে আসবে 4টা ইনফরমেশন। ওকে, 4টা ইনফরমেশনের মধ্যে প্রথম 2টো ইনফরমেশন আপনি সকল প্রশ্নের ক্ষেত্রেই অনুমান করতে পারবেন বা বের করতে পারবেন। লাস্টের 2টো সব ক্ষেত্রে আপনি পাবেন না, সব প্রশ্নের বা গ্যাপের এই তথ্যগুলো অনুমান করা যায় না, কিন্তু যদি যায় তাহলে সেটা আপনার জন্য অ্যান্সার বের করতে অনেক হেল্প করবে। কোন 4টা প্রশ্ন আমরা ভাববো?
চারটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে পার্টস অফ স্পিচ। গ্যাপের আগে পরের শব্দগুলোকে দেখে আপনি একটু অনুমানের চেষ্টা করবেন যে গ্যাপে যে শব্দটা বসতে যাচ্ছে সেটা কি একটা নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে নাকি ভার্ব হবে। এই চারটার যে কোনো একটাই হবে আসলে, এছাড়া অন্য কিছু হবে না। এই চারটার মধ্যে কোনটা হবে? যেমন আমি দেখুন এখানে বাম পাশে আমরা অনুমান করতে যাচ্ছি এখানে নাউন বসবে। কেন, কিভাবে, আমরা একটু পরে দেখব। তো আমরা প্রথমে এভাবে অনুমান করলাম যে গ্যাপের ভিতরে যে শব্দগুলো বসছে সেখানে কি বসতে পারে, কোন পার্টস অফ স্পিচ বসতে পারে। দ্বিতীয়ত আপনি ভাবার চেষ্টা করবেন এখানে কোন টেন্সের কথা বলতে যাচ্ছে বা কোন টাইমের কথা বলতে যাচ্ছে, প্রেজেন্ট টাইমের কথা, পাস্ট টাইমের কথা নাকি ফিউচার টাইমের কথা। টাইমটা অনুমান করার চেষ্টা করবেন, রাইট। টাইমটা কেন অনুমান করার চেষ্টা করবো, তাহলে আমাদের শুনে ধরতে সুবিধা হবে। কারণ ওরা যখন বলছে আমাদেরকে কনফিউজ করার জন্য বিভিন্ন টাইমের কথা বলতে পারে। হুম, বিভিন্ন টাইমের কথা কিভাবে বলতে পারে? ধরুন ওরা আপনাকে, আপনি জিজ্ঞেস করলেন যে প্রশ্ন হচ্ছে এরকম যে ওর এখন ফেভারিট কালার কি। তো আপনাকে সরাসরি বলবে না যে আমার ফেভারিট কালার কি, হয়তো বলবে যে আমার আগে পছন্দের কালার ছিল ইয়েলো, আর সামনে আমার মনে হচ্ছে যে আমার ব্লু খুব পছন্দ হবে। দুটা কোনোটাই আপনার অ্যান্সার না। এবং আপনি ধরবেন কিভাবে যে দুটো আপনার অ্যান্সার না? কারণ আপনি টাইম মানে টেন্সটা খেয়াল করছিলেন গ্যাপে, যে আমার আসলে কোন টেন্সের প্রশ্নটাকে ধরা দরকার, কোন টেন্সের প্রশ্নটার আমার অ্যান্সার আসলে হবে। তো এই জন্য আপনি টেন্সটাকে খেয়াল করবেন যে কোন টাইমের অ্যান্সার আমাকে চুজ করতে হবে। 3 নম্বর হচ্ছে নাম্বার, মানে সিঙ্গুলার অ্যান্সার আসবে নাকি প্লুরাল অ্যান্সার আসবে। এটা অনেক সময় আপনি অনুমান করতে পারবেন, কিছু কিছু সময় অনুমান করতে পারবেন না। আর 4 নম্বরটা হচ্ছে ওয়াইদার দ্য ফার্স্ট লেটার উইল বি এ ভাউল অর কনসোনেন্ট। গ্যাপের শব্দটার প্রথম অক্ষর ভাউল হবে না কনসোনেন্ট হবে, এটা আপনি অনুমান করতে পারবেন আর্টিকেল দেখে, এ বা এন। যদি ফাঁকা জায়গাটার আগে, গ্যাপের আগে এ বা এন থাকে, তাহলে আপনি অনুমান করতে পারবেন যে গ্যাপের শব্দটার প্রথম অক্ষর ভাউল হবে নাকি কনসোনেন্ট হবে। আপনারা সবাই জিনিসটা জানেন, রাইট। তো যদি এ বসে গ্যাপের আগে, তাহলে অবশ্যই যে শব্দটা বসবে তার প্রথম অক্ষর একটা কনসোনেন্ট হবে। আর যদি তার আগে এন থাকে, তাহলে অবশ্যই গ্যাপের পরের শব্দটা, গ্যাপের শব্দটার প্রথম অক্ষর ভাউল হবে, রাইট। কিন্তু এ বা এন কি সবসময় আমাদের থাকবে? না। তাই এই 3 এবং 4 আমরা সবসময় অনুমান করতে পারবো না আসলে। আর যদি পারি সেটার জন্য আমাদের ভালো হবে। তো এই 4টা জিনিস আমরা হচ্ছে খেয়াল করব ধরা যায় কিনা। নাও এখন আমরা এটাকে একটু ট্রাই করে দেখব সবাই, ঠিক আছে? তো সবাই একটু চলুন আমরা এই 4টা জিনিসকে দেখি কেমব্রিজ 15 এর আমরা আজকে যে প্রশ্নটা নিয়েছি সেখানে এই জিনিসগুলো অনুমান করা পসিবল কিনা। সো আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই। আমরা এখানে পড়া শুরু করেছিলাম, রাইট? তো সবাই একটু দেখুন, পড়া শুরু করছি আমরা। প্রথমে দেখছি ওয়ান ওয়ার্ড অ্যান্ড এর নাম্বার, ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, এটা একটা মাইলস্টোন। ব্যাংক সাইড রিক্রুটমেন্ট এজেন্সি, ওরা এই কথাটা বলবে। তারপর অ্যাড্রেস অফ দ্য এজেন্সি 497 ইস্ট সাইড ডকল্যান্ডস, এই কথাটাও ওরা বলবে। বলার পর ওরা নেম অফ দ্য এজেন্টের নাম বেকি বলবে। বেকি আমাদের ল্যান্ডমার্ক, বেকির পরে কিছু একটা বলবে। বেকির পরে যে কথাটা ওরা বলতে যাচ্ছে সেই কথাটা অ্যাকচুয়ালি, সে কথাটার কিছু জিনিস চলে অনুমান করা যায়। বেকির পরে যে কথাটা বলতে যাচ্ছে সে কথাটা কি একটা অবভিয়াসলি নাউন হবে, রাইট? কারণ নামের অংশ নাউন। এইটা কোন টেন্সে ওরা বলবে খেয়াল করে দেখুন। গ্যাপ ফিলিং সলভ করছে, আশেপাশে কোনো সময়ের উল্লেখ নাই, বেস্ট টু কল হার। একটু যদি চেক করেন তাহলে এটা প্রেজেন্টের কথা বলছে, বর্তমানের তথ্য, অতীতের তথ্য না। বেকির পরে যে শব্দটা খান, আহমেদ কি বসবে সেটা সিঙ্গুলার না প্লুরাল হবে? সিঙ্গুলারই হওয়ার কথা, রাইট? নামের অংশ তো সিঙ্গুলার হওয়ার কথা। কিন্তু প্রথম অক্ষর নাউন হবে নাকি প্লুরাল হবে, মানে নাউন ভাউল হবে নাকি কনসোনেন্ট হবে, এইটা আমরা কিন্তু আর অনুমান করতে পারছি না। তো এই জায়গায় এসে আমাদের অনুমানটা শেষ হচ্ছে। এখন বেকির পরে ওরা কি বলছে এই কথাটা আমাদেরকে শুনে বের করতে হবে। একইভাবে বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ, এই জায়গাতেও কি বলবে সেটা আমাদেরকে অনুমান করতে হবে। তো চলুন আমরা দুটো প্রশ্নকে একটু দেখে রাখি।
বেকির নামের বাকি অংশটা বলবে, সেটা নাউন একটা হবে, প্রেজেন্ট সিম্পল টেন্স ওরা প্রেজেন্ট টেন্সে বলবে, সিঙ্গুলার একটা শব্দ। না ফোন নাম্বার এটা বলবে 07866510333, বেস টু কল হার ইন দ্য ড্যাশ, তাকে সবচেয়ে ভালো হয় যদি কল করা হয় ইন দ্য সামথিং, কল করা হয় ইন দ্য হোয়াট, কিসের ভিতরে, মানে কিসে কিসে কল করা হয়। এখানে ইন দ্য ড্যাশ, এখানে দুটো জিনিস বসতে পারে, এক এখানে প্লেস বসতে পারে, প্লেস অথবা টাইম বসতে পারে, কারণ ইন দা পরে মানে ইন এই প্রিপোজিশনটার পরে টাইমও বসে, ইন এই প্রিপোজিশনটার পরে প্লেসও বসে। তো এটা একটা নাউন বসবে, কিন্তু নাউনটা টাইম হবে নাকি প্লেস হবে এটা আপনারা একটু ভাবার চেষ্টা করবেন, ধরার চেষ্টা করবেন, নাউন বা টাইমের, প্লেস বা টাইমের নাউন। ওকে, তো ওকে, যেহেতু তাকে কল করা হবে কিছু একটাতে, তো প্রেজেন্ট টেন্সে ওরা তথ্যটা বলবে। সিঙ্গুলার প্লুরাল টাইমের ব্যাপার, তো তো সিঙ্গুলারই হওয়ার কথা টাইম বা প্লেস, যেহেতু ওকে ও নিশ্চয়ই একই সাথে একাধিক জায়গায় থাকবে না, সো একটা জায়গার কথাই বলবে। কিন্তু প্রথম অক্ষরটা এ বা এন নাই, তাই আমরা ভাওয়াল না কনসোনেন্ট এখানে অনুমান করতে পারছি না। এই দুটো জিনিসকে আপনারা একটু দেখুন। এখন এই দুটো প্রশ্নের জবাব আমাদেরকে শুনে বের করতে হবে। আমরা একটু দেখি এই জায়গায় ওরা অ্যান্সার গুলোর ব্যাপারে কিভাবে আসছে। তো সবাই একটু দেখুন আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন কিনা এখন পর্যন্ত। আমি আপনাদেরকে একটু অডিও প্লে করে শোনাই। কেমব্রিজ 15 এরটা, রাইট? তাহলে 15 এর অডিওটা একটু আমরা দিচ্ছি। ওকে, আচ্ছা আমি অডিওটা প্লে করতে যাচ্ছি, সবাই একবার চেক করুন অডিওটা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। 20. This recording is শুনতে পাচ্ছেন সবাই? জি শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। জি জি শোনা জি যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা আমরা তো সবাই তাহলে একটু অ্যালার্ট হই, রাইট? আমরা প্রথম প্রশ্নটার জবাব বের করার চেষ্টা করি। নেম অফ দ্য এজেন্ট কি আসলে? সবাই একটু শুনে দেখেন তো নেম অফ দ্য এজেন্ট কি বলছে এবং এই জায়গা পর্যন্ত ওরা কিভাবে আসছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটু শোনাচ্ছি কথাগুলোকে, শুনুন। is copyright. Test 1. টেস্ট 1, This is the IELTS listening test. একদম শুরু থেকে শুরু। You will hear a number of different recordings. এই জায়গায় আপনাদেরকে আরেকটু ইন্টারাপ্ট করে একটা তথ্য বলার জন্য, আপনারা যখন পরীক্ষা দিতে বসেছেন আপনাদের কাছে প্রশ্নপত্র দেওয়া হবে, আপনাদের প্রশ্নপত্রের নাম, ক্যান্ডিডেট নাম্বার লিখে নেওয়া হবে। আর যখন কম্পিউটার বেজে দিচ্ছেন তখন আপনারা যখন বসলেন আপনাদের ক্যান্ডিডেট নাম্বারটা ভেরিফাই করা হবে, বসলেন, হেডফোন দেওয়া হবে, কনভারসেশন শুরু হয়ে গেছে, এই কথাগুলো চলতেছে, কিন্তু আপনারা প্রশ্ন খুলতে পারবেন না, বা যারা কম্পিউটারে দিচ্ছেন তারা প্রশ্ন তখনও দেখতে পারবেন না। কখন দেখতে পারবেন বা কখন খুলতে পারবেন? যখন আপনারা কানে এই কথাটা শুনবেন, নাও টার্ন টু পার্ট 1। তো সবাই এবার একটু খেয়াল করুন কখন নাও টার্ন টু পার্ট 1 বলে, কারণ তার আগ পর্যন্ত আপনারা মানে প্রশ্ন খুলতে পারবেন না। And you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. আমরা সবাই শুনছি নাও টার্ন টু পার্ট 1, আর তার আগ পর্যন্ত আমরা সবাই নিশ্চয়ই শুনেছি যে ওরা আমি এতক্ষণ যা বললাম সেগুলোই কিন্তু রিপিট করছে, রাইট? অডিওটা কয়বার শোনানো যাবে, একবার নাকি একাধিকবার? শুনতে পেয়েছেন সবাই? একবার শোনা যাবে। একবার শেষে কয় মিনিট সময় দিবে অ্যানসার ট্রান্সফারের জন্য? 10 মিনিট। আচ্ছা 10 মিনিট। আর হ্যাঁ, আর 10 মিনিট সময় দেওয়া হবে। আর এখন ওরা বললো নাও টার্ন টু পার্ট 1, রাইট? আমরা সবাই স্যার, মোটামুটি Yes. শুনতে পেরেছি। কম্পিউটারের স্যার সিস্টেমটাকে একটু ছোট ছোট বলে দিন, মানে কম্পিউটারে কম্পিউটারে টাইম একই কিভাবে কি system। দিবে? কম্পিউটারে একই সিস্টেম, উপরে টাইমার উঠতে থাকবে। আমি আপনাদেরকে হচ্ছে কম্পিউটারের জন্য একটা লিংক দিব, হ্যাঁ, ielts.org এর অথেন্টিক লিংক,
একদম ওইখানে অরিজিনালি টেস্ট যেভাবে হয় তার একটা স্যাম্পল ওরা দিয়ে রেখেছে। আপনারা কম্পিউটারে এটা ট্রাই করতে হবে, ফোন দিয়ে কিন্তু এটাতে অ্যাক্সেস করা যাবে না। কম্পিউটারের লিঙ্কটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে একই প্রশ্ন কিন্তু কম্পিউটার ভার্সনে ভেরিয়েশনটা কি হয়। ঠিক আছে? স্যার ওই যে কম্পিউটার স্যার বলতেছিলেন যে টাইম বাঁচবে বা এরকম কিছু, মানে শুরুতে একটা কথা বলছিলেন স্যার, ও ওটা মিস করছিলাম শুরুতে স্যার। টাইমের ব্যাপারটা বলেছি কি যে ওরা জি ওভারঅল স্যার। 40 মিনিট দিবে, আর জি আলাদা স্যার। করে বলবে না যে দিস ইজ দ্য এন্ড অফ ইউর টেস্ট, নাও ইউ হ্যাভ 10 মিনিটস। না, ওরা আচ্ছা আচ্ছা। কনভারসেশনটা সেকশন 4 মানে পার্ট 4 পর্যন্ত শেষ করে দিবে, দিয়ে হচ্ছে চুপ করে বসে আছে। আপনার ততক্ষণে অ্যান্সার যদি ট্রান্সফার মানে ততক্ষণে ক্লিক করা হয়ে যায়, আপনার আবার অ্যান্সার ট্রান্সফারেরও কিছু নাই কম্পিউটার বেসে, মানে আপনার শুধু ক্লিক করা দরকার আর একটু টাইপিং করা দরকার কিছু কিছু গ্যাপ ফিলিং এর অ্যান্সার গুলো। যদি আপনার স্যার টাইপিংটা ক্লিক করাটা শেষ হয় তাহলে আর কোনো সমস্যা নেই। স্যার হচ্ছে কাগজ থাকবে না স্যার? কাগজ থাকবে আপনার হাতে মানে নিজের প্র্যাকটিসের জন্য, কিন্তু আপনি বুঝতে যদি পারছি। কিছু লিখতে চান লিখতে পারেন। কিন্তু কম্পিউটারে আবার কি হবে, লিসনিং এ আপনি ওই যে প্রশ্নগুলোকে মার্ক করতে পারবেন। আমি এখানে যেরকম মার্ক করলাম, আপনি ক্লিক করে হাইলাইট করতে পারবেন। সো সমস্যা নেই, একই রকম আর কি, একটু সুবিধা বেশি, একটু সুবিধা বেশি আর কি। স্যার কাউন্টডাউন আনসারটা করতে স্যার থাকবে, করতে 40টা এভারেজ কত প্রশ্ন, মিনিট লাগতে পারে? স্যার 40টা প্রশ্ন মানে করতে তো স্যার 40 মিনিট যাবে তাই না? তাহলে স্যার মানে সময় কিভাবে পাবো? মানে 40টা সময় প্রশ্ন শেষ করতে তো না স্যার না 40 না না মিনিট চলে সময় যাবে। 40টা প্রশ্ন 40 মিনিট না। আহা বোকা, 40টা প্রশ্ন তো এটা বলতেছে ওরা, রাইট? মানুষ যখন কথা বলে কম বেশি হয় না, তো হুম 40টা প্রশ্ন বলতে কখনো কখনো ওদের 28 মিনিটের মতো লাগতে পারে, কখনো হচ্ছে 32 মিনিটের মতো লাগতে পারে, এই আচ্ছা যা। আচ্ছা, এবং কিন্তু আপনি বুঝতে পারছি। স্ক্রিনে দেখতে পাবেন 40 মিনিটের কাউন্টডাউন হচ্ছে, রাইট? হুম, সো 28 মিনিটে 27 মিনিটে সাধারণত 28 মিনিটেই শেষ হয়ে যায়। তো বুঝতে পারছি। তারপরেও সময় রয়ে গেছে, আপনি ততক্ষণে ক্লিক করতেছেন, হ্যাঁ, অ্যান্সার ট্রান্সফার করতেছেন, এই হচ্ছে ব্যাপার আর বুঝতে কি। পারছি। তো যতক্ষণ আর টাইমারটা থাকবে ততক্ষণ আপনি বুঝতে যতবার পারছি, ইচ্ছে অ্যান্সার বুঝতে চেঞ্জ পারছি। করতে পারেন, সমস্যা মানে নেই। আমি এই যে নর্মালি আমি কি করি, হুম ল্যাপটপে হচ্ছে যে লিসনিংটা প্র্যাকটিস করি, তো হুম আমি হুম, হচ্ছে যে শুনে হচ্ছে খাতায় লিখি, খাতায় দেন লিখে হচ্ছে রাখেন। যে করে ওইটা তো হুম করতে হুম। পারবো এরকম। ওইটা করতে পারবেন, ওটার দরকার পড়বে না। আপনি যখন শুনছেন সাথে সাথে আপনাকে ক্লিক করে অ্যান্সারটা দিয়ে দিতে হবে আসলে। হ্যাঁ, এখানে যখন ফাঁকা জায়গাটা আছে না, যখন হুম, শুনলেন হুম। সাথে সাথে টাইপ করে ফেলতে হবে ওইখানে। মানে আমি আজকে পরে মানে করতে পারবো না স্যার? পরে আপনি এডিট করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। সো টেকনিক্যালি আপনি কথা অনুযায়ী হ্যাঁ পরেও আপনি লিখতে পারবেন, বাট আপনি এটা ট্রাই করলে দেখতে পাবেন ওই সময় লিখে বুঝতে পারছি। ফেলাটাই কনভিনিয়েন্ট বেশি। ওই সময় যদি লিখে ফেলেন না, এটাই কনভিনিয়েন্ট হয় বেশি এইভাবে লিখে ফেলাটা। বুঝতে হ্যাঁ, পারছি আপনি না, একটু ওইটা দেখেন, আমি না, আপনাদের ওইটা দেখাই স্যার দিব। দেখি নাই। জি স্যার, জি হুম, স্যার। দেখিয়ে দেবো, আপনাদের লিঙ্কটা দিলে আপনি দেখলেই বুঝতে ওকে পারবেন, স্যার, খুবই ইজি। ওকে স্যার, কম্পিউটারে বরঞ্চ ওকে স্যার। বেটার। হ্যাঁ, কম্পিউটারে বুঝতে বেটার, পারছি। একদমই ভয় পায় না। তো না। ওকে, তো চলুন এবার আমরা সবাই একটু মনোযোগ দেই, ঠিক আছে? আমরা শুনবো। এখন আমি আপনাদেরকে আরেকটা খুব জরুরি কথা বলবো। এটা এত জরুরি কথা যে এটা লিসনিং এর জন্য 50%-এর বেশি স্কোর ডিপেন্ড করতেছে এই জিনিসটার উপরে। স্পিকিং এ আপনাদেরকে আমি বলছিলাম প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, আপনাদের হয়ে যাবে, রাইট? প্র্যাকটিস করছেন, রিডিং ও তাই প্র্যাকটিস করবেন, ভোকাবুলারি ইমপ্রুভ করবেন, হয়ে যাবে। লিসনিং একটু ঝামেলা আছে ছোট্ট। লিসনিং এ 50% স্কোর ডিপেন্ড করে আপনার মনোযোগের উপরে, অ্যাটেনশনের উপরে। আপনারা অ্যাটেনশন কতখানি দিতে পারছেন, আপনারা কি অ্যাটেনশন ধরে রাখতে পারতেছেন কথা বলার সময়? 2020-এর পরে এটা একটা বড় সমস্যা আমার স্টুডেন্টদের মধ্যে। আমি ইন জেনারেল যেটা দেখতে পাচ্ছি যে 2020-এর কোভিড আমাদের সবাইকে নানানভাবে আসলে প্রভাব ফেলে গেছে। আমাদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষজন এখন আর আগের মতো অ্যাটেনশন ধরে রাখতে আমরা পারি না, কিন্তু আমাদেরকে একটু কষ্ট করতে হবে, আমাদের মনোযোগ বাড়াতে হবে। প্রতিদিন সকালে আমাদের কিছুক্ষণ মেডিটেশন করুন বলুন, বা আমি কিছু অডিও দিব, এই অডিওগুলো একটু শুনতে হবে, প্রতিদিন সকালে। তো শুনে শুনে আপনাদের মনোযোগ বাড়ানোর চেষ্টা করবে, এবং ক্লাসে বিশেষ করে কষ্ট করে এই যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের যে ক্লাসগুলো হচ্ছে, একটু কষ্ট করে মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন, তাহলে ফাইনাল এক্সামের মনোযোগের জন্য আপনার ব্যায়ামটা হয়ে যাবে। তো সবাই এখন আমার সাথে সাথে একটু বসুন, আশেপাশে সব কথা আস্তে আস্তে আপনাদের কান থেকে সরে যাক, আপনারা এখন শুধুমাত্র আমার কথা শুনতে পাচ্ছেন। আমি এখন একটা কাউন্টডাউন শুরু করব 10 থেকে 1 পর্যন্ত, 10 to 1। এই 10 থেকে 1-এ আসতে আসতে আপনাদের মনোযোগ আশপাশের সব জিনিস থেকে সরে শুধু আমার কণ্ঠস্বরের দিকে চলে আসবে। রেডি, স্টেডি, গো। 10, 9,
8 7 6 5 4 3 2 1 0 এখন সবাই একটু অডিওটা শুনুন, দেখুন কি বলছে ওরা। Phoning a friend to Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. প্রথমে 1 থেকে 5 পড়ার জন্য সময় দিয়েছে। সো এই যে সময়টায় আমরা হচ্ছে পড়বো, কি পড়বো? 1 থেকে 5 পর্যন্ত পড়বো। এখন আমরা পড়বো না, এখন শুধু আমরা 1 নম্বর প্রশ্নটাকে খেয়াল করবো। সো আমি আপনাদের একটু টেনে দিচ্ছি কথাটা, আমরা একটু এগিয়ে গিয়ে Now listen carefully and answer questions 1 to 5. সবাই এই জায়গায় পূর্ণ মনোযোগ দেন। কিছু কনভারসেশনের পরে ওরা বেকির পরের নামটা বলবে, সেটা আপনাদের হাতের কাছে যে কাগজ কলম আছে, একটু কাগজ কলম নিয়ে নেন, কাগজ কলমে লিখে ফেলবেন নামটা। তারপর আমি আপনাদের চ্যাট বক্সটা ওপেন করবো 30 সেকেন্ডের জন্য। চ্যাট বক্সে সবাই একটু নামটা লিখে আমাকে জানাবেন যে কে কি শুনেছেন। রেডি, স্টেডি, গো। Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky. Jameson. Jameson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. যখন আমরা ফোন নাম্বারটা শুনলাম বুঝতে পেরেছি যে ওর নামটা বলা কিন্তু শেষ। এবার আমি আপনাদেরকে একটু সময় দেব, আপনারা সবাই চ্যাট বক্সে নামটা কি শুনেছেন সেটা লিখে পাঠান। কেউ যদি অ্যান্সার মিস করে থাকেন লিখুন যে মিসড, ঠিক আছে? মিস করছি সেটাও লিখুন, কোনো সমস্যা নাই। যে যা শুনেছি আমরা একটু লিখে পাঠাই। সবাই লিখতেছি আমরা। ভেরি গুড। ওকে, সবাই অ্যান্সারটা লিখে পাঠাচ্ছে। ততক্ষণে আমি আপনাদেরকে একটা তথ্য বলি, রিডিং এবং লিসনিং এর ক্ষেত্রে আপনার যদি সামান্যতম বানান ভুল হয় আপনার পুরো অ্যান্সারটাই বাতিল, ঠিক আছে? সামান্যতম ভুল হলে, একটা এস বাদ গেল, একটা এদিক ওদিক হলো, ই বা আই এদিক ওদিক হলো, অ্যান্সার বাতিল। তাহলে চলুন এবার আমরা একটু শুনে দেখি ওরা কিভাবে বানানটাকে বলেছে। লেটস ট্রাই দিস। শিউলি ম্যাম, উঠানের দোষ দেওয়া যাবে না, মেয়েদের ভয়েস খারাপ বলা যাবে না। তো চলুন সবাই আমরা একটু শুনে দেখি কি বলছে। Let me write that down. I always So is what is called information about the job agency you mentioned. জব Is এজেন্সি now a মেনশন। good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. The agency I was talking about is called the Bankside. Bankside নামক এজেন্সির কথাই আমি আসলে বলছিলাম তোমাকে। Based in Docklands. ওরা কোথায়? ডকলিনে অবস্থিত। এবার অ্যাড্রেস বলবে। I can tell you the address now, 497 East Side. 497 ইস্ট সাইড যেই মাত্র বললো, ওই যে ডকল্যান্ড কিন্তু আগে বলে ফেলেছে। আমি আপনাদের যেটা বলছিলাম যে ওরা কিন্তু স্টেটমেন্ট আগে পরে করে বলবে। তো 479 ইস্ট সাইড যেই মাত্র বললো আমরা তখন ফুল অ্যালার্ট। এবার আমাদের কিন্তু ওরা এজেন্টের নামটা বলবে। Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. এই কথা শোনা মাত্র আপনারা লেখার চেষ্টা করবেন, বাট সমস্যা নাই,
ওরা যেহেতু একটা নাম বলেছে, প্রপার নাউন, যেটা নামটা মানে যে শব্দটা আসলে কমন নলেজ না, তাই না? এটা তো কমন কোনো শব্দ না, তাই এটার ওরা বানান বলবে। বাকি সবগুলো অ্যান্সার কি বানান বলবে? হুম, কমন ওয়ার্ড গুলোর বানান বলবেন। আমরা 2 নম্বর থেকেই সেটা দেখতে পাবো। বাট এখানে ওরা বেকি একটা নাম বলো, নামের লাস্ট অংশ, এটার এবার ওরা বানান করে বলবে। বানানটা আমরা কিন্তু সবাই লিখে ফেলবো। তো সবাই আপনারা দেখুন বানানটা আপনাদের সাথে ম্যাচ করছে কিনা, দেখি কি বলে ওরা। Let me write that down. Becky, Jameson. J-A. জে এ, তাই না? জেই এই বলছিল, জেই এই। আমি স্পেস দিচ্ছি, আপনারা অবভিয়াসলি স্পেস দিবেন না। M-I. এম আই, জে এ এম আই, জেমি। E. Jameson. J-A-M-I-E-S-O. ই এস ও, জেমি, সো, তারপর N. এন বলেছে লাস্টে। তো চলুন আরেকবার আমরা উচ্চারণগুলো শুনে দেখি। Jameson. J-A-M-I-E-S-O-N. রাইট, ঠিক আছে, জেমিসন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। do you have her direct line? যে মাত্র বলছে ডাইরেক্ট লাইনের দিকে চলে যাচ্ছে, আমাদের তখন কি হবে না, আর কিন্তু অ্যান্সার দেওয়ার সুযোগ নাই। Yes, it's in my contacts somewhere. এবার আমরা এই নিচের নাম্বারগুলোর উচ্চারণ একটু আমরা শুনি। Right, here we are. 078 double. 078, 0 বলেনি, তাই না? ও বলেছে, ও বা 0 দুটোই বলতে পারে। 6 510 333. 510 333, ওরা ও বলে, 0 বলে, দুটোর জন্য আমরা প্রিপেয়ার থাকবো। নাম্বার এবং লেটারের উচ্চারণে আমাদের কারো কারো সমস্যা থাকতে পারে, যে স্যার এস কিভাবে উচ্চারণ করে, এন আর এম একরকম লাগে। এটার জন্য আমি আপনাদেরকে একটা লিংক দিব আপনাদের ফেসবুক গ্রুপে, যে লিংকে আপনারা হচ্ছে নাম্বার, প্রত্যেকটা নাম মানে প্রত্যেকটা আলফাবেট এবং প্রত্যেকটা নাম্বারকে ওরা কিভাবে উচ্চারণ করে সেটার উপর একটা বেসিক ধারণা পেয়ে যাবেন। ওটাও যে প্রতিদিন সকালে একবার করে আপনারা যদি শুনেন, তাহলে ফার্দার এটা 2 থেকে 3 দিন আপনাদের প্র্যাকটিস করতে হবে। দেখবেন তারপরে আর ম্যাজিকের মতো আপনাদের এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা আসলে হবে না। এটা মেজর কোনো প্রবলেম না। স্টুডেন্টরা দেখবেন খুব অল্প দিনে এই প্রবলেমটা যাদের আছে, খুবই অল্প দিনে তারা সেটা ওভারকাম করে। সো জেমিসন আমাদের হচ্ছে প্রথম প্রশ্নের জবাব, 1 নম্বরের অ্যান্সার জেমিসন। 2 নম্বরের জবাবটা কি? এবার 2 নম্বরের অ্যান্সারটা আমি আপনাদের জন্য প্লে করছি। নিয়মটা আবার আগের মতোই, 2 নম্বরের অ্যান্সারটা শুনে আপনারা লিখে ফেলবেন, তারপর চ্যাট বক্সে সেটাকে শেয়ার করবেন। তো চলুন সবাই আমরা একটু দেখি 2 নম্বর অ্যান্সার। I would 8 double contacts somewhere. M-I-E-S-O-N. এখান থেকে আমি শুরু করছি, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দেন। এবার ওরা বলবে বেস্ট টু কল হার ইন দা হোয়াট, কোন জায়গায় কল করা তাকে বেস্ট, নাকি কোন সময় কল করা। Three. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? মাত্র ক্লেরিক্যাল আর অ্যাডমিন বলছে, আমরা বুঝতে পারলাম পরের অংশের দিকে চলে গেছে। আমি এই অংশটুকু আপনাদের জন্য আরেকবার প্লে করতে চাচ্ছি, এবং তারপর আপনারা আরেকবার 2 এর অ্যান্সারটা শুনে সবাই অ্যান্সারটাকে দেবেন। আরেকবার একটু 2 এর অংশটুকু শুনুন। Jameson. J-A-M-I-E-S-O-N. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are.
07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning. Really কি হতে পারে? মিস করেছেন, মিসটাও লিখে ফেলুন যে আই মিসড, সমস্যা নাই। বুঝে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি। সরি এভরিওয়ান, একটু নেটওয়ার্কের একটা হলো ডিভাইসগত। আচ্ছা, সবাইকে এখন আবার দেখতে পাচ্ছেন কিনা একটু বলুন তো দেখি। আচ্ছা, সবাই দেখতে জি পাচ্ছেন? স্যার। হ্যাঁ, দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার, সেকেন্ড নাম্বার কোশ্চেন কিছু শুনতে পাই না। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সেকেন্ড নাম্বার স্যার কোশ্চেন নেটওয়ার্ক কিছু শুনতে পাই আছে না। স্যার, শোনা যায়নি স্যার। শুনি নাই স্যার। শুনি নাই সমস্যা স্যার। নেই। আচ্ছা, সেকেন্ড আরেকবার কোশ্চেনটা আমি আরো ভালোভাবে একটু এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে যে কথাটা ওটা বলেছে আরেকবার আমরা একটু শুনি, তারপর আমি এটা আপনাদের একটু লিখিত দেখাচ্ছি যে এখানে আসলে কি বলেছে। ঠিক আছে, চলুন আরেকবার আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনটা শুনি। Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. একটু ওয়েট করে আমরা দিচ্ছি। ওকে, রাইট। তো এবার আমি হচ্ছে অডিওটা প্লে করছি, লেটস সি কি বলছে ওরা। Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. Okay, thanks. So, is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky. Jameson. Jamieson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. এই জায়গা পর্যন্ত আমাদের দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার এসেছে। নাও কি বললো এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং তারপর আমরা এটাকে নিয়ে একটু কথা বলবো যে কি বলেছে এখানে আসলে। I wouldn't call her until the afternoon
she is always busy in the morning trying to fill last minutes vacancies. এই কথাটা থেকে আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার আসলে এসেছে। প্রশ্ন হচ্ছে এটা পড়ে আমরা কি বুঝতে পারছি, এই কথাটার মানে আসলে কি? কে ট্রাই করবেন? হাত তুলুন তো দেখি, এই কথাটার মানে আসলে কি? আচ্ছা, মিম ট্রাই করবে। মিম, আনমিউট করুন। স্যার এই কথাটা বলছে যে আফটারনুনের আগে ওনাকে কল করা যাবে না, কারণ Good. সে সবসময় সকাল টাইমে বিজি থাকে। মানে ভ্যাকেন্সির যে লাস্ট মিনিটে যে ওনার যে ভ্যাকেন্সির যে কাজগুলো সেটা করে ওইটা নিয়ে সকাল থেকে বিজি ফুলফিল থাকে করার জন্য। তাহলে ফুলফিল মিম, করার জন্য। আমরা কখন তাকে ফোন দিব? বেস্ট টু কল হার ইন দ্য আফটারনুনে ওয়াট? আফটারনুন। মর্নিং এ কিন্তু কল সে দেওয়া যাবে না, রাইট? আচ্ছা, এটাই আসলে জি দেখাতে স্যার। চাচ্ছিলাম। আফটারনুন ইন দা তো দেয়া আছে। থ্যাংক ইউ মিম। আমরা এই অংশটুকু আরেকবার একটু শুনি, দেখি ওরা এই কথাটা কিভাবে বলেছে। Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. ইফ আই ওয়ার ইউ, এটা একটা কথা অ্যাড করেছে আর কি। আই উডন্ট কল হার আনটিল দ্য আফটারনুন ইফ আই ওয়ার ইউ। তো ইফ আই ওয়ার ইউ, এই কথাটা তোমার জায়গায় আমি হলে আমি হচ্ছে ওকে আফটারনুন আগে কল দিতাম না। সো এই এক্সপ্রেশনটা, এটা একটা কমন এক্সপ্রেশন আসলে, যে কোনো কিছু ওই সময় মানে করার ব্যাপারে আই উডন্ট ডু দিস ইফ আই ওয়ার ইউ, এই এক্সপ্রেশনটা কমন। সেজন্য আমি আপনাদেরকে এটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম, যেন আপনারা পরবর্তীতে এক্সপ্রেশনটা শুনলে বুঝতে পারেন এখানে আসলে কি বলেছে। আই উডন্ট ডু ইট ইফ আই ওয়ার ইউ, মানে হচ্ছে ডোন্ট ডু ইট, রাইট? সো আই উডন্ট turn on the TV until the evening if I were you. এটার মানে কি আসলে? এটার মানে হচ্ছে don't turn on the TV until the evening. I wouldn't turn on the TV until the evening, right? তাহলে এর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে এই জায়গাটা, do, right? Don't do it. এখানেও তাই। আই উডন্ট এর পরে কি বলতেছি, আনটিল এর আগ পর্যন্ত, এটাকে খেয়াল করুন। আনটিল এর পরে ইফ আই ওয়ার ইউর আগে কি বলতেছি, এই দুটাই হচ্ছে আসলে পুরো বাক্যটা, ঠিক আছে? আই উডন্ট টার্ন অন দ্য টিভি আনটিল দ্য ইভিনিং ইফ আই ওয়ার ইউ, ডোন্ট টার্ন অন দ্য টিভি আনটিল দ্য ইভিনিং, সিম্পল ইজ দ্যাট। তাহলে এখানে যখন বললো আই উডন্ট call her until the afternoon if I were you, এই কথাটার মানে আসলে কি? উডন্ট এর পরে কি বলেছে সেটাকে আমি খেয়াল করি, এটাই আমাদের don't call her until the afternoon. আফটারনুন হওয়ার আগে ওকে কল দিও না, তার মানে আফটারনুন হওয়ার আগে ওকে কল দিও না, তার মানে কল করবা কখন? কল হার ইন দা আফটারনুন, রাইট? ইন্টারেস্টিং একটা প্যাটার্ন, বাট এটা বেশ মানে প্রি
অকারিং রিকারিং একটা অ্যাপ্রোচ। তো এটা এই ধরনের এক্সপ্রেশনের প্রচুর ইউজ করে। আমি চাচ্ছিলাম যে আপনারা যেন এটাকে ভালো করে একটু দেখে ফেলেন, এই ধরনের এক্সপ্রেশন যেন আপনারা ধরতে পারেন। আপনারা অনেকেই ধরতে পেরেছিলেন, যারা ধরতে পারেননি কোনো সমস্যা নেই, আপনার সামনে নিশ্চয়ই এটাকে ধরতে পারবেন। তো এই পর্যন্ত আমরা মোটামুটি দেখলাম, রাইট? দুটো প্রশ্ন। আমাদের টাইম শেষ হয়ে আসতেছে, আমরা আরেকটু প্রশ্ন সলভ করি, চলুন তাহলে যাই একটু। আমরা 2 পর্যন্ত পড়লাম, রাইট? এখন এই টিপিক্যাল জবে আমাদের 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্ন আমরা কি একসাথে সলভ করতে পারবো কিনা সবাই একটু খেয়াল করুন। আমি একটু খেয়াল রাখবো আপনারা অডিওটা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের সাথে আমি যোগাযোগটা রাখবো, কমিউনিকেশনটা করব যেন আপনারা শুনতে পান ঠিক মতো। ওকে, আচ্ছা এখন পর্যন্ত সবাই শুনতে পাচ্ছেন তো, রাইট? আমার কথা সমস্যা হচ্ছে না? না সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা নীরব সাহেব একটু আনমিউট করুন। চলুন তো আমরা একটু প্রশ্নটা পড়ি। নীরব আনমিউট করতে পারছেন? দেখুন তো। আচ্ছা জি স্যার। জি স্যার, আর শোনা নীরব, যাচ্ছে। উপরে কি লেখা আছে পড়ুন, প্রথমে কি লেখা আছে? জি স্যার, আমি আনমিউট করতে পারি। টিপিক্যাল জব, টিপিক্যাল জবস, তারপর ক্ল্যারিক্যাল clerical and admin roles, mainly admin roles, mainly in the finance industry. মাস্ট হ্যাভ Must বলুন have কথাটা। good ড্যাশ skill. স্কিল, Dash ড্যাশ is স্কিল, কিছু একটা স্কিল। job. তারপর কি বলেছে? Jobs are usually for at least one dash. Hmm. Pay is usually dash per hour. আচ্ছা, এখানে একটা ডলারের পাউন্ডের সাইন আছে, রাইট? এগুলোকে আমাদের কিন্তু মার্ক করতে হবে। তো এখন আমরা একটু খেয়াল করি এখানে আমাদের কি কি অনুমান করতে হবে। মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিল, কিসের স্কিল থাকবে এটা আমাদেরকে শুনতে হবে যে এখানে কি স্কিল বসবে। তো এই টিপিক্যাল জবের জন্য আপনার কি ধরনের স্কিল থাকতেই হবে। ওরা কি একটা স্কিলের কথাই বলবে নাকি কয়েকটা বলবে আপনাদেরকে কনফিউজ করার জন্য? কয়েকটা কিন্তু বলবে। আপনাদের শুনতে হবে কোন স্কিলটা থাকতেই হবে, কারণ ওরা আরো আজে বাজে কথা বলবে, ওই স্কিলটা না থাকলেও চলে, ওই স্কিলটা তো তোমার আছেই। আমাদের দরকার কোন স্কিলটা থাকতেই হবে। ওকে, জবস আর ইউজুয়ালি ফর অ্যাটলিস্ট ওয়ান ওয়াট, এক বছর, এক মাস, এক দিন, কি আসলে জবগুলো সাধারণত অ্যাটলিস্ট এক কিসের জন্য? পে ইজ ইউজুয়ালি, এবার দাম মানে ইটা পেমেন্টটা ইউজুয়ালি কথাটা ইম্পর্টেন্ট। সাধারণত ইউজুয়ালি বলতে অন এন এভারেজ বোঝায়, সাধারণত কত পার আওয়ার, কত পাউন্ড পার আওয়ার হচ্ছে সাধারণ পেমেন্ট, এটা আমাদের শুনতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা সবাই একটু শোনার চেষ্টা করি এবং এটার অ্যান্সারটা আমরা দিই। 5, 4, 3, 2, 1, action. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. Before you hear the rest of the conversation,
You have some time to look at questions 6 to 10. আমরা এটার অ্যান্সারটা শোনার আগে চলুন আরেকবার এই কথাগুলো শুনে নিই, ঠিক আছে? আরেকবার আমরা 3, 4, 5 অ্যান্সারটা শুনছি। যারা যে অ্যান্সার গুলো দিয়েছেন আরেকবার চেক করে ফেলুন যে অ্যান্সার গুলো ঠিক আছে কিনা। যারা অ্যান্সার মিস করেছেন আরেকবার চেক করুন কি বলেছিল আসলে। Hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. Before you hear the rest, অনেকগুলো সংখ্যা টংখ্যা বলেছে, রাইট, আমাদেরকে কনফিউজ করার জন্য। তো এবার আমি যেটা চাচ্ছি, আমি আপনাদেরকে, আর যেহেতু 3টা অ্যান্সার, সো আমি আপনাদেরকে টাইপ করার কষ্টটা দিতে চাচ্ছি না। আমি আপনাদের কাছ থেকে প্রথমে অ্যান্সার গুলো শুনতে চাচ্ছি। বলুন তো দেখি 3-এর অ্যান্সার আপনারা কি দিয়েছেন সবাই? কমিউনিকেশন যারা দিয়েছেন তারা থামেন। আর কোন অ্যান্সার দিয়েছেন কমিউনিকেশন ছাড়া অন্য কেউ? বিজনেস, আর কিছু? বিজনেস, কমিউনিকেশন, বিজনেস স্কিল। ওকে, কমিউনিকেশন আর বিজনেস আমাদের দুটো অ্যান্সার আসছে 3-এর। কারেক্ট অ্যান্সারটা কি আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই। এবার আমরা হচ্ছে 4-এর অ্যান্সার আপনারা কি দিয়েছেন বলেন? উইক ছাড়া আর কোনো অ্যান্সার? উইক ছাড়া আর কোনো? উইক মান্থ ছাড়া আর কিছু? উইক মান্থ ছাড়া আর কিছু না? আচ্ছা, এবার 5-এর অ্যান্সার কি? গ্রেট। এবার আমরা কারেক্ট অ্যান্সারটা বুঝবো কিভাবে, এটা একটা ব্যাপার, রাইট? আমাদের স্কিলটা ডেভেলপ কিভাবে হবে? আমরা তো একবার শুনলাম, শোনার পর এবার আমরা হয়তো কারেক্ট অ্যান্সারটা আমি আপনাদের বলে দিব। স্কিল ডেভেলপটা কোত্থেকে হলো তাহলে? কিভাবে আমরা মেক শিওর করব যে আজকে আমরা যখন লিসনিং করলাম তারপরে আমাদের লিসনিং আগের তুলনায় একটু হলেও ভালো হবে? কারণ সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। সেটা আমরা কিভাবে করব আসুন আমরা দেখি। আমরা এবার একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে দেখেন বইয়ের শেষে একটা দুটো কথা লেখা আছে, P119, এটা হচ্ছে কি, মানে হচ্ছে এটার অ্যান্সার শিটটা আছে 119 নম্বর পেজে, আর 96-এ আছে একটা খুবই জরুরি জিনিস, এটার নাম টেপ স্ক্রিপ্ট, অডিও স্ক্রিপ্ট। আসুন আমরা আগে 96-এ যাই। কি আছে 96-এ? লেটস সি। 94, এই যে 96-এ এতক্ষণ ওরা যে কথাগুলো বললো সেগুলো লিখিতভাবে আছে। লিখিতভাবে থাকাটা আমাদের জন্য জরুরি কেন? কারণ লেখাটা যদি আমরা এবার একটু পড়ি, আমরা তখন যে কথাগুলো শুনেছিলাম, রাইট, আমাদের মধ্যে কিছু কিছু ওয়ার্ড মিস হয়ে থাকতে পারে, আমরা কিছু উচ্চারণ ভুল জানি যেটা আমরা এখানে শুনেও বুঝতে পারিনি, কোন ওয়ার্ডগুলোর উচ্চারণ ভুল জানি, কোন ওয়ার্ডগুলো আমরা শুনে বুঝতে পারিনি, সেটা এখানে এবার আমরা পড়ে বুঝতে পারবো। ধরুন আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরুন অ্যাকমপ্লিশ শব্দটা ওরা কিভাবে উচ্চারণ করে আপনি জানেন না। ওরা বলছিল অ্যাকমপ্লিশ, আপনি শুনলেন অ্যাকম্পানি উইথ পুলিশ, শুনে ভয় পেয়ে গেলেন। কিন্তু যখন আপনি এখানে এসে আপনি যদি 21 বার শুনতেন, মানে এই না দেখে বারবার শুনতেছেন, আপনি কিন্তু বারবার অ্যাকম্পানি উইথ পুলিশই শুনবেন। আপনার ব্রেন এইভাবে কাজ করে।
যতক্ষণ না পর্যন্ত আপনি সামনে টেপ স্ক্রিপ্টটা দেখছেন যে অ্যাকচুয়ালি এখানে কি বলছে, আপনার ব্রেন কোনোদিন আপনাকে অ্যাকম্পানি উইথ পুলিশের বদলে অ্যাকমপ্লিশ শোনাবেই না, নেভার। দিস ইজ হাউ সাইকোলজি ওয়ার্কস। তো যখন এবার আপনি সামনে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি এখানে কি বলছে, তখন আবার যদি আপনি শোনেন, দেখবেন প্রথমবারের মতো এবার এই অডিওগুলোই ঠিক মতো ওরা বলছে। নাও আসলে আমরা 3 নম্বরের অ্যান্সারটা প্রথমত একটু দেখি। 3 নম্বরের অ্যান্সারটা এই জায়গায় আছে, কিভাবে বুঝলাম? এই যে এখানে দেখুন 3 লেখা, 3-এর পাশে দেয়া আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। এম্বার বলছিল, ইয়া আই এম জাস্ট আ বিট ওরিড বিকজ আই ডোন্ট হ্যাভ মাচ অফিস এক্সপিরিয়েন্স। স্কিলের ব্যাপারে বলছে। I wouldn't worry. They will probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skill. এই কথাটার মানে কি? এইটার জন্য, এই কাইন্ড অফ জবের জন্য ইজ নট সো মাচ হ্যাভিং বিজনেস স্কিল। বিজনেস স্কিলটা খুব একটা জরুরি না। বিজনেস স্কিল যদি জরুরি না হয়, আমাদের 3 নম্বর অ্যান্সার কি বিজনেস স্কিল তাহলে হবে? হুম, বিজনেস স্কিল অ্যান্সার হচ্ছে না। বিজনেস স্কিল কথাটা ওরা বলছে কিসের জন্য? আমাদেরকে কনফিউজ করার জন্য। সো হ্যাভিং বিজনেস স্কিল অর নোয়িং ডিফারেন্ট কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেম জানারও আসলে আমাদের দরকার নাই। ইটস কমিউনিকেশন দ্যাট রিয়েলি ম্যাটার্স। দ্যাট রিয়েলি ম্যাটার্স মানে হচ্ছে এটাই সবচেয়ে জরুরি। কোন স্কিলটা জরুরি? কমিউনিকেশনটা সবচেয়ে জরুরি। কারেক্ট অ্যান্সার কি আসবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কমিউনিকেশন। ওকে সবাই বুঝতে পেরেছি? কমিউনিকেশনের অ্যান্সারটা বুঝতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার পরের অ্যান্সারটা দেখি। and you'd be fine there, তুমি ওখানে ঠিকঠাক মতো কাজ করতে পারবা, and you will pick up office skill really quickly on the job. pick up মানে হচ্ছে তুমি ধরে ফেলবা আর কি। it's not that complicated, এটা খুব একটা কঠিন কিছু না। okay, good. So how long do people generally need temporary staff for? temporary staff কতদিনের জন্য লাগে মানুষের? it would be great if I could get something lasting at least a month. আমার জন্য 1 মাসের মতো কিছু হলে ভালো হতো। that should not be difficult, এটা ডিফিকাল্ট হবে না। but you are more likely, usually, right? তার মানে more likely মানে হচ্ছে বেশি সম্ভাবনা তোমার হচ্ছে offer something for a week at first which might get extended. তাহলে আমাদের যেহেতু প্রশ্নটা ছিল ইউজুয়ালি আমি কোনটা পাবো, সেজন্য আমাদের এখানে অ্যান্সারটা দিতে হবে উইক, মান্থ না। কারণ মান্থেও যেতে পারবে হয়তো ভবিষ্যতে, কিন্তু ইউজুয়ালি ওরা দেয় হচ্ছে উইক, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে উইক। লাস্ট প্রশ্ন, পেটা কত আওয়ারের? রাইট, আই হ্যাভ হার্ড পে ইজন্ট টু ব্যাড, বেটার দেন ওয়ার্কিং ইন এ শপ অর এ রেস্টুরেন্ট। Oh yes, definitely. The hourly rate is about $10, 11 if you are lucky. রাইট? তাহলে অ্যান্সার কি? দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কিন্তু কনফিউজ করার জন্য আরো কিছু ওরা অপশন দিয়েছে। সেজন্য এই অডিওটা বা এই কনভারসেশনটা খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই পারফেক্ট একটা এক্সাম্পল যে পার্ট 1-এ আপনাদেরকে কিভাবে ওরা কনফিউজ করতে পারে। আপনার ব্রেইনকে এইভাবে রেডি রাখতে হবে। যদি আপনি শুধু পার্ট 1, আজকে আমি আপনাদের যে হোমওয়ার্ক গুলো দিব, সেই হোমওয়ার্ক গুলো যদি আপনারা করেন, পার্ট 1-এর কনভারসেশনের সাথে আপনারা শুধুমাত্র অ্যাডাপ্টেড হবেন। ওকে, সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 10 পাউন্ড, 11 ইফ ইউ আর লাকি। আমাদের তো লাকি প্রশ্নটা বোধহয় করেনি। ইউজুয়ালি, রাইট? ইউজুয়ালি কত? ইউজুয়ালি হচ্ছে 10। ওকে, এই জন্য এই 3টা হচ্ছে আমাদের অ্যান্সার। ইয়াসিন আর মোয়ের কি প্রশ্ন আছে? কার প্রশ্ন আছে? জি ভাইয়া, জি, এখানে তো বলুন। পাউন্ডের চিহ্ন দেয়া, হুম হুম তো যেমন এখনই হলো আমি লেখার সময় 10 পাউন্ডস লিখে ফেললাম। লিখে তো ফেলেছিলেন। চিহ্ন হুম হুম চিহ্ন থাক, আছে, আবার আমি লিখলাম অবশ্যই আপনার অ্যান্সারটা তাহলে ভুল হবে, কারণ ওই যে আমি প্রথমে বলেছিলাম পাউন্ডটাকে খেয়াল করেন, রাইট? পাউন্ড যেহেতু দেয়া আছে, পাউন্ড লেখা যাবে না আসলে। আর আরেকটা কথা, ও ওয়ান ওয়ার্ড এন ওয়ার্ড এর নাম্বার টেকনিক্যালি ওই অনুযায়ী ঠিক ছিল, কিন্তু পাউন্ড কথাটা লেখা যাবে না আমি কারণ আসলে ওই জন্য পাউন্ডটা দেয়া লিখলাম। আছে। ঠিক আছে, স্যার ওইখানে মানে যদি লিখি তাহলে কি এটা ভুল হচ্ছে? মানে যেহেতু অবশ্যই ওদের ভুল বলাই হবে, আছে। অবশ্যই ভুল হবে, কারণ পাউন্ড তো দেয়া আছে।
অবশ্যই ভুল, পুরোটা অ্যান্সার কাটা। আর কেউ প্রশ্ন? স্যার স্যার, ওইখানে বলছিল অনেক হলো যে সময় দুই একটা ফর লাইন এভরি বলা আমার যায়, স্যার question। তো দুই একটা লাইন বলার পরে একটু স্পিডে বললে মানে স্কিপ হয়ে যায়। আপনি স্যার যদি না বুঝতে পারেন এটার কোনো সলিউশন নাই। আরো একটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে নিই, তারপর আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। লিসনিং টেস্টে আরেকটা ব্যাপার মনে রাখেন, লিসনিং টেস্টে আপনি যদি একটা ওয়ার্ড, ধরুন আপনি পুরো মনোযোগ দিচ্ছিলেন, একটা ওয়ার্ড মিস করলেন, এই কমিউনিকেশনের সময় আপনার মনোযোগ এদিক ওদিক হয়ে গেছে, পরে আর কোথাও কমিউনিকেশন শব্দটা রিপিট করেছে? কোথাও না। একটা সেকেন্ড মিস করলে মোটামুটি 99% চান্স আপনার কোনো না কোনো প্রশ্ন মিস হবেই। প্রথমেই বলছি যেটা মনোযোগ, এটা কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস। মনোযোগ যদি মিস হয় কোনো কারণে, এবং স্পিডের সাথে আপনাদের অনেকের হচ্ছে এটাকে স্পিডই মনে হবে প্রথম দিকে, এটার জন্য আমরা কি করব, আমি আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টের একটা ওয়ে আজকে দেখাচ্ছি। বাট আপনাদেরকে এটার সাথে অ্যাডজাস্ট হতেই হবে, এবং ওয়ার্ড মিস করা যাবে না, দেয়ার ইজ নো ওয়ে, করাই যাবে না। না, এবার আমি আপনাদেরকে একটা অ্যাপ্রোচের কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে সলভ করবো। আমি আপনাদের প্রশ্নগুলো নিব আরেকবার, তার আগে এই তিনটা প্রশ্ন আরেকবার আমি প্লে করব আপনাদের সামনে এই টেপ স্ক্রিপ্টটা রেখে। সো সবাই টেপ স্ক্রিপ্টটাকে আরেকবার দেখুন। আই উডন্ট ওয়ারি থেকে ইটস এই যে ইফ ইউ আর লাকি পর্যন্ত আরেকবার একটু সবাই চোখ বোলান। আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, সবাই একটু চোখ বোলান, কারণ পড়ার পরে এটা আরেকবার যখন আমি প্লে করব দেখবেন আগের তুলনায় স্পিড মনে হচ্ছে যেন কমে গেছে। আমি কিন্তু আই সোয়ার আমি কিন্তু স্পিডের উপর কোনো ইম্প্যাক্ট ফেলছি না, এটা অটোমেটিক যেভাবে দেওয়া আছে সেভাবে প্লে হবে। তো দেখুন, এবার আমি আপনাদের জন্য আরেকবার একটু প্লে করে দিচ্ছি। Aren't you as a receptionist or something like that? Experience. I wouldn't worry. আই উডন্ট ওয়ারি থেকে খেয়াল করুন, দে উইল প্রবাবলি। They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. ওকে, আমরা যখন সেকেন্ড বার আবার শুনলাম এটা পড়ে ফেলার পরে, দেখলেন যে আগের তুলনায় আপনাদের কিন্তু এটা একটু হলেও ইজিয়ার বলে মনে হচ্ছিল শুনতে, রাইট? সো এবার আমাদের প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্কিল ডেভেলপ কিভাবে হবে, রাইট? আমরা শুনে যেন প্রতিদিন আগের তুলনায় একটু বেটার বুঝতে পারি। সেটার জন্য আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। তার মধ্যে হচ্ছে আমরা একটু দেখি এরকম কিছু স্টেপস যে আমরা বেসিক্যালি ইমপ্রুভমেন্টটা কিভাবে করব। এটার জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আপনারা বাসায় কিভাবে প্র্যাকটিস করছেন, আপনাদের স্কিল ডেভেলপ হবে কি হবে না সেটার উপরে। এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আমার নিজের লিসনিং এর 9, আমি 4বার আইএলটিএস পরীক্ষা দিয়েছি, তার মধ্যে 3বার আমার লিসনিং এ 9 এসেছে। প্রথমবার লিসনিং এ 9 এসেছিল আমি যখন 2008-এ ইন্টারমিডিয়েটের পর পরীক্ষা দিই। তার পরের বার আমি আবার দিয়েছিলাম, তখন আমার লিসনিং এ 9 আসেনি, রিডিং এ 9 এসেছিল। আর গত 2বার আসলে 9 আসতেছে। সো এটার জন্য আমি নিজে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, এবং আমার পড়াশোনাটা ইনফ্যাক্ট ঢাকার বাইরের একটা রীতিমতো জঙ্গলের একটা কলেজে। সো আমি নিজের ইমপ্রুভমেন্টের জন্য যে যে কাজগুলো করেছি, যখন আমি আইএলটিএস রিলেটেড প্র্যাকটিস দিয়েছি না, অনেকেই আমরা আছি যারা হচ্ছে মুভি টুভি দেখি প্রচুর, রাইট, গান শুনি, স্টিল যখন আমরা লিসনিং আইএলটিএস এর টেস্ট দিতে যাচ্ছি, টেস্ট টেকিং করতে যাচ্ছি, টেস্ট এনভায়রনমেন্টে আমরা যখন ট্রাই করছি, আমাদের দেখা যায় যে কিছু কিছু অ্যান্সার মিস হয়ে যাচ্ছে। সো হয়তো আমাদের স্কোরটা 6.5 এর দিকে নেমে আসতেছে। হ্যাঁ, তো হাউ টু ইমপ্রুভ, ভালো স্কিলের জন্য আমাদেরকে আইএলটিএস এর লিসনিং কিভাবে আসলে প্র্যাকটিস করা উচিত,
এটার জন্য আমি আপনাদের একটা ফান এক্সারসাইজ দিয়েছি, সেটা হচ্ছে আমরা শুধু যদি টেস্ট দিয়ে যাই, হ্যাঁ, শুধু লিসনিং এর টেস্ট একটার পর একটা দিলেন, আপনাদের মোটামুটি এটা একদম প্রুভেন আর কি, যে কারোরই আসলে ইমপ্রুভমেন্ট হয় না শুধু টেস্ট দিলে। তাহলে ইমপ্রুভমেন্টের ওয়েটা আসলে কি? ইমপ্রুভমেন্টের জন্য আমি আপনাদেরকে যে ওয়েটা বলবো সেটা হচ্ছে 4 স্টেপ, 4টা স্টেপে আপনাদের লিসনিং এর প্র্যাকটিস করা উচিত, এবং এটা করতে হবে আজকে থেকেই। আমি যে হোমওয়ার্ক গুলো দেবো সেই হোমওয়ার্ক গুলো থেকেই। যেমন প্রথমত আপনাদের সবসময় করতে হবে যে টেক আ টেস্ট, বা যে পার্টটা আর কি প্রথম দিকে। এখন আমি আপনাদেরকে শুধু একটা পার্টের টেস্ট দিব, যে শুধু কেমব্রিজ 15 থেকে 17 পর্যন্ত বা 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটা বইয়ের শুধু পার্ট 1 গুলো আপনাকে আগামী 2 দিন প্র্যাকটিস করতে হবে, শুধু পার্ট 1, অন্য কোনো পার্ট না। তো টেক আ টেস্ট, অনলি দ্য পার্ট। নেক্সট স্টেপ হচ্ছে চেক অ্যান্সার। টেস্টটা দেয়া শেষ করে ওই যে 119 পেজে যে অ্যান্সার ছিল, অ্যান্সারটা চেক করুন, কেন কয়টা হয়েছে কয়টা হয় নাই সেটা দেখার জন্য। দেন থার্ড স্টেপে রিড অডিও স্ক্রিপ্ট। এই যে অডিও স্ক্রিপ্টটা যেটা আজকে দেখালাম, এই অডিও স্ক্রিপ্টটা অবশ্যই আপনাদের ঠান্ডা মাথায় পড়তে হবে, পড়ে বোঝার চেষ্টা করতে হবে। এটা সাধারণত সহজ ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। যদি আননোন ভোকাবুলারি থাকে এখানে, তাহলে বুঝতে হবে যে আপনার ভোকাবুলারি লেভেল এখনো এভারেজের চাইতে বিলোতে আছে, বা আপনার যথেষ্ট রিকোয়ার্ড ভোকাবুলারি লেভেল এখন আপনি পৌঁছান নাই। সো ওই ভোকাবুলারি গুলোকে লিখে রাখেন, ভোকাবুলারি গুলোকে স্টাডি করেন, যেগুলো আপনার এখানে আননোন মনে হচ্ছে। আপনার ভোকাবুলারি লেভেলটাকে ওই যে এভারেজের তুলনায় একটু উপরে তোলার চেষ্টা করুন, 6.5 লেভেলে নিয়ে আসার চেষ্টা করুন। ভোকাবুলারি ছাড়া, সেন্টেন্সের স্ট্রাকচার ছাড়া, গ্রামার ছাড়া আমরা এই জিনিসটা পারবো না আসলে, রাইট? আমাদের তো ঢাল তলোয়ার লাগবে। সো যখনই দেখছেন আননোন ভোকাবুলারি, ভালো করে স্টাডি করুন, প্র্যাকটিস করুন, ওই জিনিসটা আপনার যেন দখলে চলে আসে। তাহলে রিড দ্য অডিও স্ক্রিপ্ট মাস্ট। দেন ফোর্থ স্টেপ হচ্ছে ওই অডিওটাই আরেকবার পড়বেন, এবার এটার স্পিড বাড়িয়ে দেবেন, স্পিড বাড়িয়ে দিয়ে 1.25 স্পিডে শুনবেন। তাহলে এটা হচ্ছে আমাদের 4টা স্টেপ: টেক আ টেস্ট, চেক অ্যান্সার, রিড অডিও স্ক্রিপ্ট, অ্যান্ড লিসেন দ্য অডিও এগেন 1.25 স্পিডে। এটা প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে আপনার করুন, কম প্র্যাকটিস করুন, রাইট? প্র্যাকটিস কম এলিমেন্ট নিয়ে করুন, কিন্তু প্রপারলি করুন, যেন টেস্টটা দেওয়ার পরে একদম আপনার স্কিলটা ডেভেলপ হয়। এই প্রসেসটা রিপিট করতে থাকেন প্রত্যেকটা, যতবার আপনারা টেস্ট দিচ্ছেন প্রত্যেকটার সাথে। এবং ওই যে বললাম যে স্পিড বাড়ানোর জন্য অডিওগুলো আপনারা কোথায় পাবেন, তাই না? অডিওগুলো সবগুলো আছে এই জায়গাতে, একটা ওয়েবসাইটটার নাম হচ্ছে youtube.com। আপনারা সবাই নিশ্চয়ই চেনেন। আমি ইনফ্যাক্ট আপনাদেরকে এইমাত্র youtube.com থেকেই কিন্তু এতক্ষণ আপনাদের অডিওটা শোনালাম, যদিও আমার কাছে অডিও আছে। কিন্তু ইউটিউবে গিয়ে আপনারা যদি সিম্পলি লিখে সার্চ দেন আর কি, যে কেমব্রিজ 15 লিখে, বা কেমব্রিজের যত নাম্বার আছে আর কি লিখে সার্চ দিলে আপনারা এটার অনেকগুলো অডিও পেয়ে যাবেন, যেটা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় সেটা একটা আপনারা শুনে ফেলুন। তো কেমব্রিজের সবগুলো অডিও আছে, সো আপনাদের জন্য সমস্যা নেই, যে কোনো বইয়ের অডিওগুলোকে ইউটিউবে আছে, সো ইউটিউব থেকে শুনে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। এই 4th স্টেপ প্র্যাকটিসটা আপনাদেরকে কি করতে হবে? রিপিট করতে হবে। নাও আমি আপনাদের হোমওয়ার্ক আজকে দিচ্ছি, এটা কেমব্রিজ 13 থেকে 16 সবগুলোর পার্ট 1 আছে, না হলেও অন্তত আপনারা কেমব্রিজ 17 সবগুলো পার্ট 1, টেস্ট 1 এর, টেস্ট 2, টেস্ট 3, 3টার বা 4টার যে পার্ট 1টা আছে 1 থেকে 10, সেগুলো আপনারা একটু শুনবেন। অল্প প্র্যাকটিস করেন, কিন্তু এই 4টা স্টেপের প্রসেসটা ফলো করে প্র্যাকটিসটা করুন। এইটা আপনাদের হচ্ছে আজকের হোমওয়ার্ক। আমি আপনাদের হোমওয়ার্কটা হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি।